ছিলাম আমরা যেটা করছিলাম, আমাকে একটা অ্যারে দেওয়া হবে এ, আর আরেকটা ভ্যালু দেওয়া হবে কে। আমাকে হচ্ছে টোটাল অ্যারে থেকে কে স্মলেস্ট নাম্বারটা বের করতে হবে। তো একটা অ্যারে থেকে কে নাম্বার স্মলেস্ট এলিমেন্টটা বের করতে হবে। কে এর ভ্যালু যদি 1 ছিল তাহলে ওইটা হচ্ছে পুরো অ্যারের সবচেয়ে মিনিমাম। কে এর ভ্যালু যদি 2 হইতো তাহলে ওইটা হচ্ছে সেকেন্ড মিনিমাম, এন্ড দ্যাটস অল। তো আমরা এটার জন্য যে আইডিয়া বের করছিলাম সেটা হচ্ছে আমরা দেখতেছি এইভাবে মানে অ্যাড হক কোডিং করে করে কতগুলা মিনিমাম ওইটার খেয়াল রেখে কোড করতে গেলে আমরা আসলে পারতেছি না। So what we did was we initiated the idea of pivot, যেখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা এলিমেন্টকে ধরবো, যে কোনো একটা এলিমেন্টকে পিভট হিসেবে ধরবো, যেটাকে কেন্দ্র করে টোটাল অ্যারেটা ঘুরবে। ঘোরা মানে কি? তার মানে হচ্ছে পিভটের ছোট এলিমেন্ট গুলা পিভটের বামে থাকবে, পিভটের বড় এলিমেন্ট গুলা পিভটের বামে থাকবে। তো এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করতে চাই, এবং আমরা বলতেছিলাম এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করলে সুবিধা আছে। কি সুবিধা সেটা বলতেছি, জাস্ট 1 মিনিট। Yes. Okay. হ্যাঁ, সেটাই এখন জাস্ট আমার, হ্যাঁ ঠিক আছে, পার্টিসিপেন্টদেরকে দেখা যাচ্ছে। 1 মিনিট, এভরিবডি জয়েন্ড এন্ড হচ্ছে ইয়েস, ওকে, আমি ওকে উইথ ইট। তো আমি যেটা বলছিলাম, আমার একটা পিভট থাকবে, পিভটের ছোট এলিমেন্ট গুলা পিভটের বামে থাকবে, পিভটের বড় এলিমেন্ট গুলা পিভটের ডানে থাকবে। তো এখন আমরা একটা ইয়েতে চলে আসছিলাম, সেটা হচ্ছে আমি যত নাম্বার কে এর ভ্যালু যত, মানে আমি যত নাম্বার এলিমেন্টকে খুঁজতেছি, সেটা যদি আমার পিভটের সমান হয় তাহলে তো হয়েই গেল। পিভটের সমান আমি কিভাবে বুঝি? পিভটের সমান বুঝি এটা থেকে, যে এল মানে হচ্ছে যেগুলো ছোট সেই অ্যারেটা, এল মানে হচ্ছে ছোটর অ্যারেটা, আর মানে হচ্ছে বড়র অ্যারেটা। সো লেংথ এল এর ঠিক পরেই কে আছে, মানে আমার কথা হচ্ছে এল এর ঠিক পরেই কে আছে? পিভট, রাইট? মানে ছোট, তারপরে পিভট, তারপরে বড়গুলা। তো পিভটের ঠিক পরে কে আছে? সরি, পিভটের চেয়ে ছোট যেগুলা সেগুলার ঠিক পরে কে আছে? পিভট না? Yes, sir. Yes, sir. আচ্ছা, সেটা যদি থাকে, তার মানে আমি যাকে খুঁজতেছি, পিভট হইলে কি হবে? পিভট হইলে যেটা হবে সেটা হচ্ছে এল এর লেংথ যত, তার সাথে এক যোগ করলে যত হয় তত। তার মানে এল এর লেংথ যত, তার মানে এল এর লেংথ যত, তার মানে হচ্ছে এখানে সব ছোট ছোট এলিমেন্ট আছে, তার সাথে এক যোগ করলে আমি পিভটকে পেয়ে যাবো। তো এইটা হচ্ছে আমার পিভটকে খুঁজে পাওয়ার ব্যাপার, যে কে এর ভ্যালু যদি যাকে খুঁজতেছি সেই সমান হয়, তাহলে আমরা ডিরেক্ট ওইটা রিটার্ন করে দিব, পিভটের ভ্যালু রিটার্ন করে দিব, আমি বেঁচে গেলাম। পিভট মানে একটা ইন্ডেক্স, খেয়াল করে দেখেন। তো মানে আচ্ছা, তাহলে আমি সেটা রিটার্ন করে দিলাম। আর কে এর ভ্যালু যদি 5 এর চেয়ে ছোট হয়, তার মানে হচ্ছে আমি যাকে খুঁজতেছি সে যদি এল এর মধ্যে থাকে, তাহলে আসলে পিভটে খুঁজেও লাভ নাই, এখানে খুঁজেও লাভ নাই। আমি ইভেন ওই আগের মতোই কে স্মলেস্ট নাম্বারটা এখন আমি এল অ্যারেতে খুঁজবো। এখন আমি এ তে না খুঁজে এখন আমি এল এ খুঁজবো, স্টিল ওইটা কে। আর যদি এটা রাইটে থাকতো তাহলে আমি কি করতাম? ধরেন আমি কে স্মলেস্ট মানে 6 নম্বর স্মলেস্ট এলিমেন্ট খুঁজতেছি, 6 না, ধরেন 7, কে এর ভ্যালু 7, তাহলে প্রথম 4টা এলিমেন্ট আছে এইখানে, প্রথম 4টা ছোট এলিমেন্ট আছে এই পাশে, তো এইখানে খুঁজে লাভ নাই, কারণ আমি খুঁজতেছি 7। 5 নম্বরটা আছে এইখানে, তার মানে এই দুইটা অ্যারে মিলায় 5টা স্মল এলিমেন্ট চলে গেছে। তো আমি আসলে যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আর এর সেকেন্ড স্মল, মানে সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট খুঁজতেছি। খেয়াল করে দেখেন, এই অ্যারের সেকেন্ড স্মলেস্ট খুঁজতেছি। তো সেটা আমি কিভাবে ইয়ে করবো? তো আর এ খুঁজবো এবং কে থেকে 5 বাদ দিব, তার মানে 7-এর থেকে 5 বাদ দিব, তাহলে পাওয়া যাবে 2। তার মানে আর এর সেকেন্ড স্মলেস্টটাকে আমি খুঁজতেছি। সো এই হচ্ছে কথা, এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। এখন সুডো কোড হচ্ছে খানিকটা এরকম, যে ছোট যদি হয়, একটা স্পেসিফিক ছোট হয়, তাহলে আমরা এইটা নট নেসেসারি, বেস কেস আমি যেভাবে ইচ্ছা সেভাবে ঠিক করতে পারি। এরা এখানে মার্ক সর্ট করছে যেটা আমাদের লাগবে না। তো পি দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা পিভটের ইন্ডেক্স পাবো। ওই পিভটের ইন্ডেক্স পাওয়ার পরে কিভাবে পাচ্ছি ওটা আমাদের এখনো দেখার বিষয় না। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে পার্টিশন করবো। তার মানে মাঝখানে থাকবে পিভট, পিভটের বাম পাশে থাকবে ওর চেয়ে ছোট এলিমেন্ট গুলো, সেটা যে অর্ডারে থাকতে পারে, সর্টেড আনসর্টেড ইট ডাজেন্ট ম্যাটার। আর ডান পাশে থাকবে ওর চেয়ে বড় এলিমেন্ট গুলা, স্টিল সর্টেড আনসর্টেড ডাজেন্ট ম্যাটার। তো যদি আমি পিভটকে খুঁজতে থাকি, মানে কে এর ভ্যালু যদি পিভটের সমান হয়, তাহলে আমি মানে তাহলে আমি পিভট রিটার্ন করে দিব। যদি কে এর ভ্যালু বড় হয় তাহলে হচ্ছে আমি ওই যে আগের দিন বলছিলাম, তার মানে এলে খুঁজবো, নাহলে আরে খুঁজবো। এই এই হচ্ছে কথা। তো এটা কাজ করে কিনা স্যার, সেটা আমরা একটা বলছিলাম। প্রশ্ন ছিল স্যার। স্যার বলেন।
স্যার আচ্ছা বলো। আগের সিউডো কোডটা ছিল যে ওখানে স্যার গেট পিভট ছিল স্যার, আমি এই জিনিসটা বুঝিনি স্যার। গেট পিভট কি স্যার একটা র্যান্ডম জিনিস নাকি এটা স্যার একটা এক্সাক্ট একটা মানে না, ফাংশন? মানে উই উইল টক অ্যাবাউট দিস লেটার, জাস্ট মানে এই লাইনটার ব্যাপারে কথা বলা বাকি আছে, সেটা আমরা বলতেছি। গেট পিভট আপাতত ধরে নেন আমি আপনাকে একটা পিভটের ইন্ডেক্স দিচ্ছি যে এইটাকে পিভট হিসেবে ধরে নাও। আমি কিভাবে দিচ্ছি সেটা পরে, সেটাই আসতেছে। খেয়াল করে দেখেন মানে কোয়েশ্চেনটা কি। কোয়েশ্চেন হচ্ছে আমরা যে মানে সাইফার কোয়েশ্চেন হচ্ছে আমরা যে এই জিনিসটাকে পিভট হিসেবে ধরলাম, 6 কে, ওয়াই 6, ওয়াই নট সামথিং এলস। সো ওইটাই বলতেছি যে 6 কে যে পিভট হিসেবে ধরতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপাতত। 1, 4, 3, 2 এগুলাকে কাউকে পিভট হিসেবে না ধরে শুধু 6 কে ধরেছি, কারণ আমি বলছি। আমি কেন 6 বলতেছি বা আমি কি বললে ভালো হয় সেটা একটু পরে আসতেছে। আপাতত যদি পিভট পাওয়া যায়, পিভট যদি আমাকে কেউ বলে দেয়, তাহলে আমি এই কাজটা করবো। পিভটকে ধরে লেফট রাইট আর পিভট ভ্যালু এই ইয়েটা করবো, মানে এই পার্টিশনটা করবো। পার্টিশন ফাংশনটা তো বোঝা গেছে রাইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস পার্টিশন জি স্যার। ফাংশনটা। যে একটা পিভট থাকবে, পিভটের ডানে বামের ভ্যালুগুলোকে আমি হচ্ছে ইয়ে করবো, মানে পিভটের ডানে থাকবে বড় ভ্যালু, বামে থাকবে ছোট ভ্যালু। ওকে, আর এইভাবে রিকার্শন করতে থাকবো। ওকে, রিকার্শন করতে যদি থাকে এটা তো কাজ করে। এখন খেয়াল করেন এটা রানিং টাইম নিয়ে আমরা কথাবার্তা বলি যে এত মানে নতুন একটা জিনিস শিখলাম, এটাতে কি লাভ হয়। খেয়াল করে দেখেন, যদি আমি যাকে খুঁজতেছি, মানে আমি যাকে খুঁজতেছি মানে কে, সেটার চেয়ে যদি এল এর লেন্থ বড় হয় তাহলে কি হবে বলেন তো। আমি যাকে খুঁজতেছি তার চেয়ে এল এর লেন্থ বড়, মানে আমি খুঁজতেছি ধরেন কে এর স্মলেস্ট, ধরেন কে এর ভ্যালু 3, আর আমার এল এর ভ্যালুই হচ্ছে 5। তার মানে এল এর ভ্যালু যদি 5 হয়, তার মানে প্রথম 5টা স্মলেস্ট নাম্বার কোথায় আছে, এল এর মধ্যে আছে না? Yes, sir. জি স্যার। হ্যাঁ, আমি যেহেতু 3 কে খুঁজতেছি তার মানে পিভটে খুঁজেও লাভ নেই, রাইটে খুঁজেও লাভ নেই, একই কথা। তো এইটা আসলে আমি এল এ খুঁজবো, ভালো কথা। তো আমি সেটাই বলতেছি যে এল এর লেন্থ যদি পিভটের চাইতে, মানে আমি যাকে খুঁজতেছি সেইটার চাইতে যদি এল এর লেন্থ বড় হয়, মানে লেন্থ L+1 যদি কে এর চেয়ে বড় হয়, তাহলে আমি আসলে এল এ খুঁজবো। আর যদি উল্টাটা হয় তাহলে আমি ওই যে আর এ খুঁজবো। আর যদি ডিরেক্ট পিভটের সমান হয় তাহলে তাহলে আমি পেয়ে গেছি। খেয়াল করে দেখেন, তাহলে ওইটাকে পেয়ে যদি যাই, এটাকে অর্ডার অফ এন বললো কেন? খেয়াল করেন, এগেইন একটা রিকার্সিভ ইকুয়েশন যে আমার এন সাইজের একটা অ্যারেতে একটা কে তে স্মলেস্ট খুঁজতেছি। তো যদি এল এ যাই তাহলে আমার রান টাইম হচ্ছে এইটা, মানে যদি আমার এল এ খুঁজতে হয় তাহলে আমার রান টাইম এইটা, মানে টি এন এর ভ্যালু হবে টি লেংথ এল প্লাস অর্ডার অফ এন। আমি যদি আর এ খুঁজি তাহলে আমার কমপ্লেক্সিটি হবে এইটা। আর আমি যদি পেয়েই যাই, আমার পিভটেই যদি ওই ভ্যালুটা থাকে, তাহলে আমি ডিরেক্ট পাবো অর্ডার অফ এন, তাই না? জি এখন স্যার। অর্ডার অফ এন কেন, মানে আমার এই জিনিসটা করতে অর্ডার অফ এন লাগতেছে কেন, মানে এই যে এক্সট্রা যে সবগুলা ট্রাভার্স করছি দেখে। হ্যাঁ, আপনি ট্রাভার্স করছেন, আর ওই যে যখন আপনি যেটা বানাইছেন খেয়াল করে দেখেন যে যখন আপনি পার্টিশন করছেন, পার্টিশন করার সময় কিন্তু আপনার অর্ডার অফ এন টাইম লাগছে কেন? কারণ আপনার কাছে একটা হোল অ্যারে ছিল, এই যে এরকম একটা হোল অ্যারে ছিল, ওই যে এইরকম একটা হোল অ্যারে ছিল, ফুল একটা অ্যারে। এটাকে আপনি ট্রাভার্স করে করে গেছেন এবং চেক করছেন যে এটা কি 6-এর চেয়ে ছোট নাকি বড়। এই হচ্ছে আমার পিভট এখানে ছিল। আপনি মানে পিভটের জায়গায় আছে, আপনি এটাকে ভেঙে 3টা অ্যারে বানাইছেন। একটাতে পিভট আছে, বামে ছোট আছে, ডানে বড় আছে। এই কাজটা করতে গিয়ে আপনাকে যেটা করতে হয়েছে, প্রত্যেকটা ভ্যালু একবার একবার করে চেক করতে হয়েছে, যে এর সাথে পিভটকে কম্পেয়ার করতে হয়েছে প্রত্যেকটা ভ্যালুকে। তো আপনার এই যে পার্টিশন যে স্কিমটা, এই পার্টিশন স্কিমটা রান করতে অর্ডার অফ এন টাইম লাগছে। এই পার্টিশন স্কিমটা রান করতে আমাদের অর্ডার অফ এন টাইম লাগছে। এইটাতে ধরলাম আমরা নেগলিজিবল টাইম লাগছে, কথা বা অনেক ছোট, অনেক ছোট। সো মানে এই জিনিসটা নিয়ে, বেস কেস নিয়ে আমরা আপাতত চিন্তিত না। আমরা যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে আমাদেরকে কেউ একটা পিভট যদি বলে দেয় কনস্ট্যান্ট টাইমে, অর্ডার অফ 1 টাইমে, তাহলে এইটুকু রান করতে, শুধু পার্টিশনটুকু রান করতে আমাদের অর্ডার অফ এন টাইম লাগে। আর কি খরচ হয়? আর হচ্ছে আমরা 3টা ইয়ে কল করি, রিকার্সিভ কল করি। যদি এইটা হয় তাহলে তো আর এক্সট্রা টাইম লাগলো না, তাহলে অর্ডার অফ এনেই হয়ে গেল। কিন্তু যদি এইটা হয় বা এইটা হয়, তখন আমার এক্সট্রা কস্ট লাগবে। আগে এ তে খুঁজতেছিলাম, এ এর লেন্থের উপরে ডিপেন্ড করতো, এখন এল এ খুঁজতেছি, এল এর লেন্থের উপরে ডিপেন্ড করবে। যখন আমি আর এ যাবো তখন আর এর লেন্থের উপর ডিপেন্ড করবে, এবং প্রত্যেকটাতেই কিন্তু এই জিনিসটা আছে, তাই না? অর্ডার অফ এন জিনিসটা প্রত্যেকটাতেই আছে, এটা থাকবেই। কেন থাকবে বলেন? কারণ পার্টিশন সব জায়গায় পার্টিশন হবে। আমি, হ্যাঁ পার্টিশন আমি আগে করতেছি, পার্টিশন সব জায়গায় করতেছি। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্টিশন আমি আগে করতেছি, রিগার্ডলেস অফ আমি রিটার্ন করি অথবা মানে রিকার্শন করে লেফটে যাই রাইটে যাই, তার আগেই পার্টিশন করতেছি, সময়টা থাকবে। তো এই হচ্ছে আমার
এই টাইম কমপ্লেক্সিটিটা দেখতে কিন্তু খুব মানে এন এর স্পেসিফিক না, এখানে এন স্পেসিফিক কিছু কিন্তু নাই। তো আমরা এন স্পেসিফিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখন দেখেন সরি, জাস্ট কোয়েশ্চেন যেটা বাকি সেটা হচ্ছে লেংথ, এলার লেংথ আর কি জিনিস। আলটিমেটলি ওদের লেংথ, বাট ওদের ভ্যালুর ব্যাপারে আমরা আসলে কি বলতে পারি, এন্ড ওইটা ডিপেন্ড করবে আমরা আসলে কিভাবে পিভট চুজ করতেছি সেটার উপরে। খেয়াল করে দেখেন, ধরেন আমার কাছে এই অ্যারেটা ছিল 1 2 3 4। আমি যদি পিভট হিসেবে 4 কে চুজ করি, খেয়াল করেন, আমি যদি পিভট হিসেবে 4 কে চুজ করি তাহলে এল এ কারা থাকবে? এরা সবাই। আর এ কারা থাকবে? কেউই না। কেউই থাকবে না। তাহলে আমি কি করলাম, তার মানে আমি যদি ম্যাক্সিমাম এলিমেন্টটাকে পিভট হিসেবে নেই, মানে আমার টোটাল অ্যারের যে ম্যাক্স এলিমেন্টটা তাকে যদি আমি পিভট হিসেবে নেই, তাহলে কি হবে বলেন তো? পিভট হিসেবে যদি ম্যাক্সিমামটাকে নেই তাহলে তার এল এর সবাই থাকবে, বাকি সবাই থাকবে। আর কেউ থাকবে? তার চেয়ে বড় কেউ আছে অ্যারেতে? ম্যাক্সিমামের চাইতে বড় না কেউ স্যার, আছে? নাই। না তাহলে তার অ্যারেটা মানে আর থাকবে ফাঁকা। এল এর সাইজ কত হবে? স্যার এন, মানে n -1 a স্যার। minus n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান। আমার টোটাল অ্যারের সাইজ ছিল n, নিজে পিভট একটা চলে গেছে, ডানে কেউ নাই, আর বাকি n মাইনাস ওয়ানটা এলিমেন্ট এইখানে আছে। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, তখন যদি আমার এলে যাইতে হয়, মানে ওই অবস্থায় আমি যদি ম্যাক্সিমামকে পিভট হিসেবে নিছি, আর মিনিমামকে পিভট হিসেবে নিলে উল্টা কেস হবে, এটা তো বুঝতেছেন। আমি যদি মিনিমামকে পিভট হিসেবে নেই তাহলে ওর এলে কেউ থাকবে না, কারণ ওর চেয়ে ছোট কেউ নাই। নিজে পিভট, ওর আর এ থাকবে সব বাকি যত ভ্যালু আছে তারা। এটার সাইজ হবে n মাইনাস ওয়ান, পিভটের সাইজ 1, এই এল এর সাইজ 0। সো যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে এখন খেয়াল করেন, এখন ম্যাক্সিমাম বা মিনিমামকে পিভট হিসেবে নিলে সমস্যা কি বা সুবিধা কি খেয়াল করে দেখেন। আমি যদি ম্যাক্সিমামকে পিভট হিসেবে নেই আর তখন যদি আমার এলে খুঁজতে হয়, তাহলে আমার কি হইলো বলেন তো? এসেনশিয়ালি কমপ্লেক্সিটিটা কি হইলো? বোঝা গেছে? খেয়াল করেন, আমি ম্যাক্সিমামকে পিভট হিসেবে নিছি, তার মানে আমার এল এ হচ্ছে, এল এর সাইজ এখন n মাইনাস ওয়ান, তাই তো? ইয়েস স্যার। এবং আমি আবার যদি এলেই খুঁজি, মানে এই যে এই রিকার্শনের অনুসারে আমি যদি এলে যাই, তাহলে আমার যেটা হইলো, এ থেকে এলে আসলে সাব প্রবলেম আসলো নতুন একটা, ভালো কথা। সাব প্রবলেমের সাইজ মাত্র 1 কমলো, শুধু পিভট নিজে গিয়ে কমলো, কারণ আর এ গিয়ে কাউকে কমাইতে পারে না, মানে আর এর সাইজ আসলে এমটি। তো খেয়াল করে দেখেন, আমরা যে ধরনের মানে রিকার্শন খুঁজি, এটা কিন্তু সেই রকম রিকার্শন হইল না। আমরা নর্মালি যে ধরনের রিকার্শন খুঁজি মাস্টার থিওরেম দিয়ে, সেটা হচ্ছে প্রবলেমের সাইজ হাফ হবে বা মানে এক্সপোনেনশিয়ালি কমবে। প্রবলেমের সাইজ আইদার 2 দিয়ে ভাগ হবে অথবা 3 দিয়ে ভাগ হবে, এরকম কিছু। এইভাবে করে ভাগ হইতে থাকলে খুব তাড়াতাড়ি প্রবলেমটার মানে সাইজ 1 চলে আসবে। কিন্তু আপনার প্রবলেম যদি এইভাবে কমে, এক এক করে কমে, আপনার কমতে কিন্তু অনেক সময় লাগবে। খেয়াল করে দেখেন, আপনার প্রবলেম সাইজ যদি এক এক করে কমে, তাহলে 10 লাখ থেকে একে নামতে আপনার 10 লাখটা রিকার্সিভ প্রবলেম সলভ করতে হবে। বুঝতেছেন? এক এক করে কমতে থাকবে। 10 লাখ থেকে 9,99,999, এভাবে করে কমতে কমতে একটা সময় এটা একে আসবে। কিন্তু যদি এইটা হইতো মানে 2 ভাগ বা 3 ভাগ করে কমতো, প্রতি স্টেপে 2 দিয়ে ভাগ করলে 10 লাখ থেকে মানে একে আসতে খুব সময় লাগবে না। যে 2 টু দি পাওয়ার মাত্র কত, আই থিঙ্ক 10-20 এরকম কিছু একটা হবে, 2 টু দি পাওয়ার 20 এরকম। তার মানে আপনি মাত্র 20 বার ইয়ে করলেই এই বিশাল সংখ্যাটা একে চলে আসবে। সো যেটা সমস্যা সেটা হচ্ছে, আমরা যদি পিভট ঠিক মতো চুজ করতে না পারি, তাহলে আমাদের লেংথ এল আর লেংথ আর অনেক বড় ছোট হয়ে যেতে পারে। তো এটা ডিপেন্ড করবে আমরা আসলে কিভাবে পিভট চুজ করবো সেটার উপরে। সো যা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, ম্যাক্সিমাম বা মিনিমাম এলিমেন্টকে যদি আমরা পিভট হিসেবে নেই তাহলে কিন্তু একটা সমস্যা আছে, বুঝতেছেন? মানে প্রবলেমের সাইজ খুব একটা কমে না, মাত্র 1 কমে। সেইটা আমরা চাই না, তাই না? হ্যালো, ইয়েস স্যার। প্রবলেমের সাইজ মাত্র 1 কমুক, সেটা আমরা চাই না। সো সেটা যদি না চাই তাহলে আমরা কি ধরনের পিভট চুজ করতে পারি, বা পিভটের চয়েস কি ধরনের হওয়া উচিত? মাঝামাঝি। ইয়েস, মাঝামাঝি। আমি যদি অ্যারের ঠিক মাঝামাঝি ভ্যালুটাকে পিভট হিসেবে নিতে পারি তাহলে কি হবে দেখেন, মানে টোটাল অ্যারেতে যতগুলি ভ্যালু আছে তার মধ্যে ঠিক মাঝের যে ভ্যালুটা, মাঝের ভ্যালু বলতে মাঝের ইন্ডেক্সের ভ্যালু না, মানে অ্যারের মিডিয়ান, তার মানে অ্যারেতে যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে যেটা ঠিক মিডিয়ান, সেটাকে যদি আমি ইন্ডেক্স হিসেবে নেই তাহলে কি সুবিধা হবে? তাহলে তার লেফটে n/2টা এলিমেন্ট থাকবে রাফলি, রাইটেও n/2টা এলিমেন্ট থাকবে।
তখন আমি এল এ যাই আর আর এ যাই, দুই ক্ষেত্রেই আমার অ্যারে সাইজ হয়ে যাবে n/2। তখন আমার রিকার্শনটা কেমন হবে খেয়াল করে দেখেন, যে আমরা যদি অ্যারেটাকে এক্স্যাক্টলি হাফ দিয়ে স্প্লিট করতে পারতাম, এক্স্যাক্টলি হাফ দিয়ে স্প্লিট করে মানে কি, যে আমরা পিভট হিসেবে যদি মাঝের ভ্যালুটাকে চুজ করতে পারতাম, তাহলে মাঝের ভ্যালুটা তো চলে গেল, আমাদের কাছে ভ্যালু আছে n-1টা, তাই না? মানে পিভট হিসেবে যাকে নিছি সে তো বাদ আমাদের আলোচনা থেকে, আমরা এল এর আর আর এর সাইজ হিসাব করতেছি। তো এল আর আর এ তো পিভট থাকতে পারবে না, তাই না? সো পিভটটা বাদ, তাহলে পিভট যদি বাদ হয়, এই জন্য এন এর থেকে 1 বাদ। তো আমি যদি এটাকে এক্স্যাক্টলি হাফ করে দিতে পারি সামহাও, তার মানে এইখানে থাকবে n-1/2, এখানেও থাকবে n-1/2। তাহলে কি সুবিধা হয়? তাহলে যেটা সুবিধা হয়, তাহলে আমরা হচ্ছে এখানে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, এবং জিনিসটা একটা মানে ভালো ফর্মে আসবে। কেমন? এই যে এই ছবিটা দেখেন, এটা তো এল এন আর লেংথ আর লেংথের আর এর উপর ডিপেন্ড করে। তো যদি আমি ঠিক এক্সাক্ট হাফ করতে পারি, তাহলে দুইটাই হবে n-1/2, বা রাফলি বলতে পারি n/2। ওকে, যদি বলতে পারি তাহলে খেয়াল করে দেখেন টিএন এর ভ্যালুটা কি, মানে টিএন এর গিয়ে কি আসে, টিএন এর ফর্মুলাটা কি আসে। টিএন হবে তখন কয়টা সাব প্রবলেম? একটা, রাইট? Yes, sir. স্টিল এখানে যে আছে পাই, এখানে এ এর ভ্যালু 1, এই জন্য এখানে এর ভ্যালু 1, একটা সাব প্রবলেম হচ্ছে। আর সরি, তার সাথে প্লাস করতেছি অর্ডার অফ n। তো জাস্ট এই যে এখানে লেংথ এল এর বদলে n/2 বসাইছি। তো এইটা যদি আপনি মাস্টার থিওরেম দিয়ে সলভ করতে যান, ওই যে a ইকুয়ালস b⁴ d, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চান, এখানে d এর ভ্যালু 1, b এর ভ্যালু হচ্ছে 2, a এর ভ্যালু 1, তাই না? সো ও হ্যাঁ, b⁴ d এর ভ্যালু কত? 2, আর a এর ভ্যালু 1। তার মানে b⁴d বড়, a ছোট। ওকে, তো b⁴d বড়, a ছোট, তাহলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n⁴d। তার মানে অর্ডার অফ n⁴d মানে কত? n⁴1। এই যে এই ছবিটা দেখেন, d এর ভ্যালু 1, এটা এখানে পাওয়ার হচ্ছে 1। আপনারাও যদি অ্যাসাইনমেন্ট করে থাকেন, তাহলে মোটামুটি এটা জিনিসটা ক্লিয়ার হয়ে থাকার কথা। আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। খেয়াল করে দেখেন, আমার কমপ্লেক্সিটি কম মানে হয়ে গেল। আমি আসলে যদি সামহাও এই কাজটা করতে পারি, যে পিভট হিসেবে সবসময় মাঝখানের এলিমেন্টটাকে পিক করতে পারি, তাহলে আমার কমপ্লেক্সিটি হয়ে যায় অর্ডার অফ 1, সরি অর্ডার অফ n, যেটা আমি আগের বার অর্ডার অফ 1 বলছি, রাইট? সরি স্যার জি, একটা জিনিস, স্যার বলেন। সাব প্রবলেম একটা কেমনে হলো, দুইটা হওয়ার কথা না? মানে হ্যাঁ, পিভট হ্যাঁ। দুই সাইড। পিভট খেয়াল করেন, আপনি পিভট পিক করছেন, ভালো কথা। এই যে পিভট, একটা এল আছে, একটা আর আছে, কিন্তু আমি যখন রিকার্সিভ কল করতেছি, এই জায়গায় দেখেন, আমি যখন রিকার্সিভ কল করতেছি, আইদার আমি এল এ যাচ্ছি, না হলে আমি আর এ যাচ্ছি। খেয়াল করেন, আমি কিন্তু দুইটা, মানে আইদার আমার এল নিয়ে চিন্তা করতে হবে অথবা আমার আর নিয়ে চিন্তা করতে হবে। একটা এটা ভ্যালু সর্টেড নাকি, মানে সর্টেড না, না, এটা বাই করতেছেন মানে ভ্যালু? খেয়াল করেন আমাদের প্রবলেমটা কি ছিল। আমাদের প্রবলেম ছিল, আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে, আমরা ওইখান থেকে kth স্মলেস্ট এলিমেন্টটা বের করবো। kth স্মলেস্ট এলিমেন্ট মানে কি? তার মানে স্মলের দিক থেকে যেটা পজিশন কে, সেইটা বের করবো। আচ্ছা ওই আচ্ছা, এলিমেন্ট, বুঝছি, সমস্যা তো ওইটা আমার যে কোনো এক জায়গায় থাকবে, আইদার এল এ থাকবে, না হলে আর এ থাকবে, না হলে পিভটে থাকবে। তো আমি যদি বুঝে যাই যে সেটা এল এ আছে, তাহলে আমি সেটাকে এল এ গিয়ে খুঁজবো, আর এ গিয়ে খুঁজে তো আর লাভ নাই, তাই না? জি স্যার। বা আমি যদি আর এ জানি, তাহলে আমি এল কেও বাদ দিয়ে দিব, পিভটকেও বাদ দিয়ে দিব। তো আমার একটা প্রবলেম থেকে এট এ টাইম অনলি একটা সাব প্রবলেম বের হচ্ছে। খেয়াল করেন, এই লাইনগুলোর মধ্যে যে কোনো একটা রান হবে, ইফ এলসিফ অথবা এলসিফ। তো আইদার একটা সাব প্রবলেম, এখানেও একটা, আর এখানে তো রিটার্ন করেই দিলাম। সবসময় কিন্তু আমার একটা সাব প্রবলেম থাকতেছে। ওকে, তো সেইটা যদি হয়, তাহলে আমি এখানে যেটা বলার চেষ্টা করলাম, যে আমার আসলে অর্ডার অফ এন টাইমে kth স্মলেস্ট এলিমেন্ট বের করার যে স্বপ্ন ছিল, ওইটা পূরণ হবে যদি আমি পিভটের চয়েসটা ঠিক মতো নিতে পারি, যদি আমি পিভটের চয়েসটা ঠিক মাঝামাঝি বরাবর নিতে পারি। সবসময় যদি আমি প্রত্যেকটা অ্যারেতে পিভট মাঝামাঝিটা নিতে পারি, তাহলেই হবে। সো যাই হোক, যে আমরা মাস্টার থিওরেম দিয়ে প্রুফ করার চেষ্টা করলাম যে এই জিনিসটা হবে। তো এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 1, এন্ড দেন আমাদের যা চাচ্ছিলাম তা হয়ে গেল। সো কাইন্ড অফ আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছিলাম, যে kth স্মলেস্ট এলিমেন্টটা এতক্ষণ আমরা দেখতেছিলাম যে n স্কয়ার এর কমে করা যাবে না, এখন আমরা এটা দেখাইলাম যে এটা অর্ডার অফ n এ করা যাবে। কিন্তু এখানে একটা ক্যাভিয়েট আছে, খেয়াল করে দেখেন। দ্যাট উড বি গ্রেট, এটা একটা ইউটোপিয়ান সলিউশন, যে আমাদেরকে কেউ যদি প্রত্যেকবার পিভট হিসেবে ঠিক মাঝখানের ভ্যালুটাকে এনে দিত, তাহলে আমাদের খুব সুবিধা হতো, যদি আমাদেরকে পিভট হিসেবে কেউ এনে দিত। কিন্তু ওই যে বললাম,
যে সব পিভট ওইটা মাঝখানের এলিমেন্টটা কত সেটা কি আপনি জানেন? Yes, টোটাল sir, অ্যারেতে yes, sir. মানে মানে বেসিক্যালি বের করা যাবে একবার, জাস্ট n টাইমস আমাদের ই করা লাগবে, কি বলেন? ট্রাভার্স করা লাগবে। স্যার ফার্স্টে স্যার আমাদের একটা কাউন্টার রাখা লাগবে যে মিনিমাম, জি তারপরে জি স্যার সেই মিনিমামটা যে সময় হাফ হয়ে যাবে, মানে লেন্থ বাই হাফ যে সময় যাবে, ওই সময় ওইটাই হবে আমাদের আসলে মিডিয়ান। না না, মেডিয়ান মানে কি খেয়াল করে দেখেন, মেডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে আপনার কাছে যতগুলি ভ্যালু আছে সবগুলির মাঝামাঝি কোন ভ্যালুটা আছে। সবগুলির Yes, মাঝামাঝি sir. ভ্যালু বলতে আপনি খেয়াল করে দেখেন, আমরা ইন্ডেক্স কিন্তু লাস্ট না দিন মানে এটা কিন্তু ইন্ডেক্সের উপর বেস করে না, যেমন ওই যে 1 2 3 আর ধরেন 4 আর 99, আমাদের মিডিয়ান এখানে 3। কেন? কারণ আমার অ্যারেতে 5টা ভ্যালু আছে, এই ভ্যালুটার ছোট ভ্যালু 2টা, এই ভ্যালুটার বড় ভ্যালু 2টা, এই জন্য 3 মিডিয়ান। সো ওইটা কিন্তু টোটালি ভ্যালুর উপরে ডিপেন্ড করে, ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে না সাইজ। না না স্যার, ইন্ডেক্স না স্যার, আমি স্যার বলছিলাম জাস্ট মানে ইন্ডেক্স মানে আমি ভুলে ফেলছি, মানে আমার কনসেপ্ট হলো জাস্ট ওটাকে মানে কাউন্ট করে রাখবো স্যার, ইন্ডেক্সটা ভুলে বলে ফেলছি সো স্যার। কাউন্ট যদি আমি করি, খেয়াল করেন আমার অ্যারের ঠিক মাঝামাঝি এলিমেন্টটাকে দরকার হবে, তা আপনার আপনার কোন ভ্যালুটা মাঝামাঝি সেটা আপনি জানবেন কিভাবে? আপনার সেম আমরা এই জিনিসটাই কিন্তু আগে অলরেডি সলভ করে আসছি, খেয়াল করে দেখেন একটু। ইয়াস, এই যে সিলেক্ট A1 A2 সলভ করা যাবে, কিন্তু মেডিয়ানটাই হচ্ছে সিলেক্ট AN/2, সেটা বের করতে গিয়ে কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছিল। খেয়াল করেন আমাদের টোটাল অ্যারেটা একবারই ট্রাভার্স করতে হইতো, কথা সত্যি, কিন্তু আমাদের N/2টা ভেরিয়েবল রাখতে হইতো চেক করার জন্য কোনটা, বুঝতেছেন? আপনি কিন্তু এই জিনিসটা সাজেস্ট করতেছেন আমার কাছে মনে হয়, বা মানে আপনি যদি কোনো কিছু সাজেস্ট করেন তাহলে দ্যাট শুড বি লাইক দিস, যেটা আমরা করতে চাই না। তাই বোঝাচ্ছে ইয়েস স্যার। মিডিয়ান মানে হচ্ছে অ্যারের ঠিক মাঝামাঝি ভ্যালুটা। অ্যারের ঠিক মাঝামাঝি ভ্যালু বলতে যতগুলি ভ্যালু অ্যারেতে আছে তার ঠিক মাঝামাঝি ভ্যালু কোনটা, তার মানে এর চেয়ে ছোট এলিমেন্ট গুলো বামে থাকবে, মানে সমান সংখ্যক এলিমেন্ট ছোট এবং বড়, এইরকম একটা ভ্যালুকে আমরা খুঁজতেছি। So, এই ভ্যালুটাকে ট্র্যাক করার জন্য শুধু মিনিমাম ট্র্যাক করলে কিন্তু হবে না, তারপর সেকেন্ড মিনিমাম ট্র্যাক করলেও হবে না। অ্যারের সাইজ যত ঠিক ততগুলা মিনিমাম ট্র্যাক করতে হবে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ কোন জিনিসটা nth মিনিমাম বা n/2 মিনিমাম। বুঝছেন কথা? স্যার আমরা যদি দুইটা ভেরিয়েবল রাখি, একটা হলো স্যার রাখেন। ট্রাভার্স করার সময় হলো স্যার দেখবে ওটা কত নম্বর মিনিমাম, আর আরেকটা হলো ওই ভ্যালুটাকে দেখবে। এখন আমরা হলো যে সময় আচ্ছা হ্যাঁ, ভালো কথা। ধরেন হ্যাঁ, আমি বুঝছি, একটা হচ্ছে কত নাম্বার মিনিমাম আর একটা হচ্ছে ভ্যালুটাকে রাখবে। ধরেন আপনি দেখলেন একটা জিনিস 4th মিনিমাম, এখন থার্ড মিনিমাম আর থার্ড মিনিমামকে তো আপনি হারায় ফেলছেন, তাই না? তো আপনি ওই মানে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে গেলে আপনার কিন্তু ভ্যালুগুলাকে থাকা লাগবে। যেমন খেয়াল বুঝতে পারতেছেন কিনা দেখেন, সেটা হচ্ছে আপনি জানেন যে ফিফথ হচ্ছে থার্ড কি বলে ফিফথ হচ্ছে আপনার থার্ড মোস্ট স্মলেস্ট এলিমেন্ট। সো সেইটা যদি হয় মানে 1 2 5 এর জন্য যে মানে যা হইতে পারে, অ্যারেটা যদি 3 4 5 হয় তাতেও কিন্তু এটা থার্ড মোস্ট এলিমেন্ট হইতে পারে। তো আপনি ওই জিনিসটাকে কোথায় পুট করতেছেন সেটা কি আপনি জানেন? না স্যার, তাইলে বুঝেছি স্যার আমার প্রবলেমটা স্যার। হ্যাঁ সেটাই, আপনি ওইটা দিয়ে ট্র্যাক করতে গেলে শুধু লাস্টেরটা ট্র্যাক করতে পারবেন, মাঝে যদি ঢুকাইতে হয় তখন পারবেন না। যাই হোক, আমি যেটাতে আসতেছিলাম সেটা হচ্ছে এটা একটা ইউটোপিয়ান সলিউশন, এটা খুব ভালো কাজ করতো যদি কেউ আমাকে পিভটের মাঝামাঝিটা বলে দিত, কিন্তু ঠিক মাঝের ভ্যালুটা বের করাটাই আমরা যেই প্রবলেম সলভ করতেছি সেই প্রবলেমটাই আসলে। খেয়াল করে দেখেন। তো এর আগে যে আলোচনা করতেছি সেটা হচ্ছে সামহাও মানে এখানে যেটা বলছিলাম যে যদি মাঝেরটা হইতো তাহলে তো খুবই ভালো, তাহলে কাজ হয়ে গেল। কিন্তু যদি মাঝেরটা না হয়ে খারাপ একটা পিভট হইতো, খারাপ পিভট মানে কি ম্যাক্সিমাম অথবা মিনিমাম এই জাতীয় পিভট যদি হয়, তাহলে আমার অ্যারের সাইজটা n/2 n/3 এগুলা না হয়ে এক এক করে কমে, which we don't want। তো ওই ধরনের পিভটকে আমরা বলতেছি ওয়ার্স্ট পিভট। সো আমরা চাই না আমাদের পিভটটা ওয়ার্স্ট হোক, আমরা চাই আমাদের পিভট ভালো হোক, যেটা অ্যারেটাকে ঠিক ইকুয়ালি ডিভাইড করে। তো র্যান্ডম মানে আমরা এখন গুড পিভট কিভাবে চুজ করব সেটা হচ্ছে ওদের কোয়েশ্চেন। এখন দেখেন, করে দেখেন যে আচ্ছা এই স্লাইডটাতে একটু পরে আসি। সো আমরা আইডিয়াল ওয়ার্ল্ডে থাকতে চাই এবং যেখানে আমাদের মানে পিভটটা চুজ করলে এক্স্যাক্টলি হাফ হয়ে যাবে। সো বেসিকলি আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা সবসময় মিডিয়ান পিক করতে চাই, পিভট হিসেবে মিডিয়ানকে চাই। তারপর আমি যদি ওইটার পরে যদি পার্টিশন করি আমার জিনিসটা অর্ডার অফ এন টাইমে সলভ হয়ে যাবে। কিন্তু সমস্যাটা কি? সমস্যা হচ্ছে সিলেক্ট
এ কে সলভ করতে গিয়ে আমার আসলে মিডিয়ান বের করতে গেলে কি লাগতেছে, সিলেক্ট এ এন বাই টু, রাইট? এটাই তো মিডিয়ান, তাই না? লাস্ট ক্লাস যদি আপনারা দেখেন তাহলে খেয়াল করবেন যে এটাই হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানেই হচ্ছে সিলেক্ট এ এন বাই টু, তার মানে অ্যারের ঠিক মাঝামাঝি এলিমেন্টটাকে আমরা চাচ্ছি, অ্যারের ঠিক মাঝামাঝি যে ভ্যালুটা সেটাকে আমরা চাচ্ছি। তো এই জিনিসটা সলভ করতে গিয়ে, সিলেক্ট ফাংশনটা সলভ করতে গিয়ে আমার যদি সিলেক্টকে কল করা লাগে তাহলে তো হইলো না। বুঝতেছেন আমার কথা? এই জিনিসটার কমপ্লেক্সিটি কিন্তু অনেক হাই। তো এই জিনিসটার কমপ্লেক্সিটি অনেক হাই, যেটা আমরা মিডিয়ান পিক করার সময় খেয়াল করেন। এই জিনিসটার কমপ্লেক্সিটিকে আমরা তেমন পাত্তাই দিই না। এই যে এই লাইনটার কমপ্লেক্সিটিকে এতক্ষণ ঠিক আছে, এই লাইনটার কমপ্লেক্সিটিকে, গেট পিভটকে আমরা মোটেই পাত্তা দিই নাই। এটা আমরা ধরে নিছি যে এটা হয়ে যাবে। তো এই লাইনটাতেই যদি আমার স্টিল এই পুরো ফাংশন রান করার মতো সময় লেগে যায় তাহলে কি হবে? অর্ডার অফ এন স্কয়ার টাইম যদি আমার এখানেই লেগে যায় তাহলে কি হবে? হবে না, রাইট? এটা হবে না। তাহলে আমি এইভাবে মিডিয়ান পিক করার চিন্তায় থাকতে পারবো না। এভাবে যদি আমি মিডিয়ান পিক করতে যাই তাহলে আসলে আমার মানে যেই প্রবলেমে ছিল আমি সেই প্রবলেমই থেকে গেলাম। অর্ডার অফ এন টাইমে সলভ করার যে স্বপ্ন ওইটা এক্ষুনি আমি দেখতে পাচ্ছি না। তো হোয়াট উই শুড ডু, এখন গুড পিভট না বলে আমরা যদি একটা গুড এনাফ পিভট বলি, তার মানে হচ্ছে নট দ্য বেস্ট ওয়ান, আমাদের পিভট সবচেয়ে বেস্ট হবে তা না, বাট লেটস সি যে এমন একটা পিভট যেটা কাজ করে। সো আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে আমরা আইডিয়াল ওয়ার্ল্ডকে অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করবো। তার মানে আমাদের এতক্ষণ যে ইউটোপিয়া ছিল যে ঠিক মাঝখানের এলিমেন্টটাকে পিভট হিসেবে পেয়ে গেলেই হয়ে গেল, আমরা এখন সেই ধারণা থেকে একটু দূরে সরে আসার চেষ্টা করবো। সো সেইটার একটা ইয়ে হচ্ছে র্যান্ডমলি আমরা পিভট পিক করতে পারি। সো গুড এনাফ পিভট, আচ্ছা খেয়াল করে দেখেন, তো আমরা একটা উপায় হচ্ছে যেটা কি জানি একজন বললো যে আমরা র্যান্ডমলি পিভট চুজ করতে পারি। আমরা যদি র্যান্ডমলি একটা পিভট চুজ করি, তার মানে কোন জিনিসটাকে পিভট হিসেবে চুজ করতেছি এটা কোনো ঠিক নাই। প্রতি ইটারেশনে আমরা একটা র্যান্ডম নাম্বার নিব, ওই র্যান্ডম নাম্বারটা যত হবে আমরা সেই ভ্যালুটাকে পিভট হিসেবে ধরবো। বুঝতেছেন কথা? মানে আমার অ্যারে ধরেন 10 সাইজের, একটা র্যান্ডম নাম্বার আমাকে যে বললো হচ্ছে 6, তার মানে অ্যারের 6 নম্বরের যে ভ্যালুটা আছে ওইটাকে পিভট হিসেবে ধরবো। তো সেটা যদি ধরেই থাকি তাহলে যেটা হবে, শুনে রাখেন ভালো করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কাজ হবে। এখন এক্সাক্ট হাফ সাইজে ভাগ হবে কিনা দ্যাট উই ডোন্ট নো। সো সেইটা কাজ করে কিনা সেটা বোঝার জন্য হচ্ছে ওরা এই জিনিসটা রান করছিল। যে দেখেন যে এইটা হচ্ছে আমার এন স্কোয়ার সাইজের অ্যালগোরিদমটা, ওই যে যেটা আমরা ওয়ার্স্ট পিভট, মানে আমার পিভট যদি ওয়ার্স্ট হয় তাহলে কি সমস্যা হবে, তাহলে এই সমস্যাটা হবে, এটা এন স্কোয়ার টাইম লাগবে। আর আমি ওই যে মার্জ সর্ট করে এন লগ এন টাইমে সলভ করতেছিলাম, সেটাতে আমার এই সময় লাগবে। মার্জ সর্ট বেস সলিউশনটা তো মনে আছে, আমাকে অ্যারের কে স্মলেস্ট বের করতে বলছে, আমি পুরো অ্যারেটাকে ধরে সর্ট করে দিছি মার্জ সর্টে, এন লগ এন টাইমে অ্যারেটাকে পুরো ধরে সর্ট করে দিছি। সর্ট করার পরে ওইটার সর্টের পরে কে মাইনাস ওয়ান এলিমেন্টটাকে দিয়ে দিছি, কে মাইনাস ওয়ান বলতে কে মাইনাস ওয়ান ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তাকে দিয়ে দিছি। তাইলে তো আমার মানে কে স্মলেস্ট ভ্যালুটা পাওয়া গেল, তাই না? তো এটা হচ্ছে মার্জ সর্ট বেস সলিউশন, এটার কমপ্লেক্সিটি। আর আমি যদি সবচেয়ে ওয়ার্স্ট পিভটটা চুজ করি তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি এইরকম। কেন এটা এরকম, এটা কি বোঝা যাচ্ছে? পিভট ওয়ার্স্ট হলে কি সমস্যা? পিভট ওয়ার্স্ট হলে দেখেন, পিভট ওয়ার্স্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম অথবা মিনিমাম, তখন টিএন এর ভ্যালু হবে টিএন মাইনাস ওয়ান প্লাস এন, অর্ডার অফ এন। এইভাবে করে এক এক করে কমবে। পরের স্টেপে এটার ভ্যালু হবে টিএন মাইনাস টু, এন মাইনাস ওয়ান প্লাস এন। এভাবে করে এক করে যখন কমবে, আসলে এই জিনিসটা হচ্ছে পুরা 1 2 3 এন, এই জিনিসটার সামেশন, যেটা আমরা অলরেডি জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, রাইট? সো এটা আসলে এন স্কোয়ার টাইম লেগে যাচ্ছে যদি আমি ওয়ার্স্ট পিভটটাকে চুজ করি। তোরা দেখাচ্ছে যে ওয়ার্স্ট পিভটটাকে চুজ করলে আমার টাইম কমপ্লেক্সিটি হয় এরকম। মার্জ সর্ট বেস সলিউশনটা ভালো। সো আর আমি যদি একটা র্যান্ডম পিভট চুজ করি, খেয়াল করে দেখেন আমার পিভটটা যদি র্যান্ডম একটা পিভট হয়, তার মানে পিভট চুজ করার সময় আমার আসলে কিছুই করা লাগতেছে না, আমি জাস্ট র্যান্ডম একটা ইন্ডেক্স ধরবো, ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তাকে পিভট হিসেবে চুজ করবো। তাহলে আমার অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি হয় রাফলি এরকম, which is pretty good, which is pretty good in terms of both smart sort based solution আর worst case solution এর থেকেও ভালো। এইখান থেকে আমাদের যেটা টেক অ্যাওয়ে সেটা হচ্ছে আমরা র্যান্ডমলি একটা পিভট চুজ করার চেষ্টা করব। তো র্যান্ডমলি পিভট চুজ করলে যেটা হবে, মোটামুটি একটা ভালো কাজ করবে। তো এইটা হচ্ছে খুব খারাপ ভাবে আপনাদেরকে আমি র্যান্ডমাইজড অ্যালগরিদমের সাথে পরিচয় করাই দিলাম, যে এখানে আসলে আমরা কাজ করি র্যান্ডমাইজড ভাবে। তো এইটা হচ্ছে র্যান্ডমাইজড র্যান্ডমটা কি অ্যালগরিদম। ওয়ার্স্ট হইতে পারে না? আমার জি জি, কোশ্চেনটা হলো এটা।
ইয়েস র্যান্ডমটা কি পারে, worst? র্যান্ডমটা ওয়ার্স্ট হতে পারে, হ্যাঁ র্যান্ডমটা ওয়ার্স্ট হতে পারে, অবশ্যই পারে। তো যেটা বললাম যে র্যান্ডমলি পিক করলে আপনি যে ওয়ার্স্টটা পিক করবেন সেটার সম্ভাবনাও কম, আপনি যে বেস্টটা পিক করবেন সেটার সম্ভাবনাও কম। বুঝতেছেন আমার কথা? র্যান্ডমনেসের খেয়াল করেন। ইউনিফর্মলি হ্যাঁ সেটা মানে এভারেজ সেটা ভালো হবে। ইয়াস, ইয়াস ইউনিফর্মলি ভালো হবে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি ম্যাক্সিমামটা নেই তাহলে যেটা হবে আমার মানে পিভট হিসেবে সবসময় যদি ম্যাক্সিমামটা নেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে সবসময় আমি খারাপ পারফরমেন্স পাবো। সব সময় যখন এ থেকে এল এ নামছি তখন সাইজ 1 কমছে, ওই এল থেকে যখন আরেকটা এল এ নামছি তখন সাইজ 1 কমছে, এইভাবে করে এক এক করে কমতে থাকবে। কিন্তু আপনি যে ধরেন র্যান্ডমাইজেশনের কথা বললাম, তাতে আপনি যদি একবার ম্যাক্সিমাম পান, পরের স্টেপেও যে আপনি আবার ম্যাক্সিমাম পাবেন ওই পসিবিলিটি অনেক কম না র্যান্ডমলি ধরলে? বুঝতেছেন সাইজ? প্রতি Yes, sir. স্টেপেই যে আপনি ম্যাক্সিমাম হিট করবেন অথবা মিনিমাম হিট করবেন এই সম্ভাবনা তো অনেক কম। প্রতি স্টেপে আপনার Yes, যেটা sir. হবে অন এভারেজ আপনি যদি হিসাব করেন ঠিক মাঝামাঝি এলিমেন্টটাকে আপনি পেয়েও যেতে পারেন। যেমন এভারেজ টাইম কেস টাইম কমপ্লেক্সিটি নামের একটা কথা আছে, যেটা কি বলে সেটা হচ্ছে একটা অ্যারেতে আপনি ধরেন একটা এলিমেন্টকে খুঁজতেছেন, একটা অ্যারেতে একটা এলিমেন্টকে খুঁজতেছেন। তো ওয়ার্স্ট কেসে আপনার কি করতে হবে? পুরো অ্যারেটাকে ট্র্যাভার্স করতে হবে। সেই ওয়ার্স্ট কেসটা কি? সেই ওয়ার্স্ট কেসটা হচ্ছে এলিমেন্টটা এইখানে আছে অথবা অ্যারেতে নাই, তাই তো? ধরেন এই যে আমি খুঁজতেছি 1 2 3 আর এখানে জাহি বিজিবি আছে আর আমি এখানে খুঁজতেছি ধরেন 4। তো আমার এই অ্যারেতে আপনার কেউ একজন বলছে অ্যারেতে 4 কে খুঁজে বের করো। তো আপনি খুঁজতেছেন 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 এইভাবে করে খুঁজতেছেন, সবার শেষে গিয়ে 4 কে পাইলেন, তাই তো? এটাই তো আপনার মানে ইয়াস, এটা তো আপনার ওয়ার্স্ট কেস, তাই না? Yes, sir. ইয়াস, এটা আপনার ওয়ার্স্ট কেস, কারণ আপনার পুরো অ্যারেটাকে ট্র্যাভার্স করতে হবে। আমরা হচ্ছে ওইটাই বলি যে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। কিন্তু যদি আমাদেরকে এরকম 1 লাখ মানে ধরেন অনেকবার খুঁজতে বলে, সবসময় মানে এক একটা ভ্যালু খুঁজতে বলে, সবসময় যে আপনি ওকে অ্যারের শুরুতে পাবেন তেমনও না, সবসময় যে আপনি ওকে অ্যারের শেষে পাবেন তাও না। অন এভারেজ আপনার মোটামুটি মাঝামাঝিতে পাওয়া যাবে, তাই না? মানে অন এভারেজ। তো যখনই আমরা র্যান্ডমাইজ টাইম কমপ্লেক্সিটির কথা বলতেছি তখনই আমরা ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি আর হিসাব করি না। এই যে ইন প্র্যাকটিস মানে আমাদের ওয়ার্স্ট কেস কে আর নিয়ে আসতো, ওয়ার্স্ট কেস নিয়ে আসতো এরকম একটা মানে অ্যাডভার্সারি আমরা আগে দেখাইছিলাম, যে সবসময় আমার অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে জানে, সেই জন্য সবসময় খারাপ পিভটটা দেয় আমাদেরকে। এমন একটা মানে অ্যারে দিবে যেটাতে আমাদের অ্যালগোরিদম সবসময় খারাপ পিভট চুজ করবে। তো ইন প্র্যাকটিস একে দূর করার জন্য আমরা হচ্ছে র্যান্ডমলি করি, তো দ্যাট র্যান্ডমলি করলে কেউ আমার যেটাকে ডিটেক্ট করতে না পারে, যা হবে সব র্যান্ডম। সেটা ভালোও হইতে পারে আমার জন্য, খারাপও হইতে পারে। দেখা যাবে একই অ্যালগোরিদম আপনি একবার চালাইছেন 10 সেকেন্ড সময় লাগছে, একই অ্যালগোরিদম পরের বার চালাইছেন 6 সেকেন্ড সময় লাগছে। কেন? কারণ চয়েস গুলা এট র্যান্ডম হচ্ছে। এইখানে যেই চয়েস গুলো হবে পরের বার রান করলে সেই চয়েস গুলো হবে না। সো এই হচ্ছে র্যান্ডমাইজ অ্যালগোরিদমের কথা, যে আমরা পিক করব পিভট কিভাবে, আমাদের পিভট চুজ করতে হবে র্যান্ডমলি, ইচ্ছা মতো। র্যান্ডমলি পিভট চুজ করলে র্যান্ডমটা স্যার কেমন র্যান্ডম স্যার? যে কোনো মানে র্যান্ডম ইউজ করলে হবে? ইয়াস, আপাতত আমরা ধরে নিচ্ছি যে কোনো র্যান্ডম ইউজ করলেই হবে। বিকজ আচ্ছা আপনারা এটা জানেন কিনা জানি না, কম্পিউটারে যে ধরনের মানে কম্পিউটার থেকে আমরা যে র্যান্ডম নাম্বার গুলো পাই সেগুলো কিন্তু র্যান্ডম নাম্বার না, সেগুলো যে সুডো র্যান্ডম, এটা জানেন? Yes. তো আমরা ইয়াস মানে আপাতত আমরা সুডো র্যান্ডমই ধরে নিচ্ছি, কারণ কম্পিউটার থেকে আপনি র্যান্ডম জিনিস তো পাবেন না, তাই না? আপনি যখন র্যান্ডম বলে একটা ফাংশন কল করেন, আপনারা কখনো র্যান্ডম ভ্যালু পাইছেন মানে ইয়ে থেকে? না স্যার, এটা ইউনিকোড টাইম স্ট্যাম্প থেকে নিয়ে জেনারেলি করে অথবা কোনো আচ্ছা র্যান্ডম আচ্ছা, কোনো ভোল্টেজ থেকে, এরকম না স্যার? আমি পাইথনে তো র্যান্ডমের function আছে। ফাংশন টাংশন সবখানেই থাকে, মানে সি সি প্লাস প্লাস সবখানেই র্যান্ডম নামের কিছু ফাংশন থাকে। তো ওইগুলা যেটা করে সেটা হচ্ছে ইগনোর। সো ওরা যেটা করে সেটা হচ্ছে যেমন ধরেন র্যান্ড ফাংশন, ওরা যেটা করে আলটিমেটলি ওরা হচ্ছে একটা সুডো র্যান্ডম নাম্বার জেনারেটর চালায়, যেখান থেকে আপনি আমার পিসিতে আমাকে বলতেছে যে আমি আনইউজুয়াল ট্রাফিক করছি। ওকে, সো এই যে র্যান্ড ফাংশন যেটা করে সেটা হচ্ছে আপনার একটা মানে প্রতিবার আপনি যখন এটা কল করবেন আপনাকে একটা র্যান্ডম নাম্বার দিবে, এবং এটাকে অনেকভাবে কাস্টমাইজ করা যায় যে পাইথনে আপনি কি লাইব্রেরি ইম্পোর্ট করা লাগে না? এক একটাতে লাগতে পারে, এক একটা এক এক রকম। মানে যেমন এটা সিতে এরকম যে আপনি যদি র্যান্ড ফাংশনটা 5 বার কল করেন দেখবেন 5টা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাওয়া গেছে, মোটামুটি র্যান্ডম। সো এই হচ্ছে ঘটনা। সো এই জিনিসটা সবখানেই আছে। তো এইখান থেকে যে র্যান্ডম নাম্বার গুলো আসে সেগুলো আসলে র্যান্ডম না, ওগুলাকে আমরা বলি সুডো র্যান্ডম। ওকে,
সো আপাতত সুডো র্যান্ডম দিয়ে চলবে, এই হচ্ছে কথা। কারণ কম্পিউটার থেকে আপনি র্যান্ডম মানে পারফেক্টলি র্যান্ডম এই ধরনের নাম্বার পাবেন না। তো ওকে, তো এই হচ্ছে কথা যে আমরা যেটা করব, আমরা সবসময় পিভট চুজ করার সময় একটা র্যান্ডম নাম্বার দিয়ে পিভট চুজ করবো। ওকে, দেখেন এখন আরেকটা কথা, যে ধরলাম আমাদের র্যান্ডম পিভটটা বেশ খারাপ। র্যান্ডম পিভটটা কেমন খারাপ একটু খেয়াল করে দেখেন। র্যান্ডম পিভটটা এতই খারাপ যে ও অ্যারেটাকে 9:1 এ মানে ভাগ করে সবসময়। ধরেন এটা কিন্তু বেশ খারাপ একটা ব্যাপার, যে একটা অ্যারেকে আপনি মানে এমন ভাবে পিভটটা ভাগ করতেছে যে 90% ভ্যালু একদিকে, অনলি 10% ভ্যালু আরেক দিকে। এটা কিন্তু নিয়ারলি ওয়ার্স্ট কেস। খেয়াল করে দেখেন, আমি কি বুঝাইতে পারতেছি এই কথাটা, যে আপনি এমন একটা পিভট জি, চুজ স্যার। করছেন যেটা 90% এলিমেন্টকে বামে দিচ্ছে, 10% এলিমেন্টকে ডানে দিচ্ছে। ওকে, তো এটা যথেষ্ট খারাপ। আপনি যদি 99.1 বলেন সেটাও যথেষ্ট খারাপ। তো আপাতত ধরে নিলাম এটা বেশ খারাপ। তার মানে যদি এইভাবে ভাগ করে তাহলে খেয়াল করে দেখেন, তাহলে লেংথ এল এর ভ্যালু আইদার 10% থেকে 90%-এর মধ্যে, আর লেংথ আর এর ভ্যালু 10% থেকে 90%-এর মধ্যে। একটা যেটা হবে আরেকটা হবে তার 100 মাইনাস উল্টা, তাই তো? Yes, sir. ইয়েস, মানে আমার 70% ভ্যালু যদি এল এ থাকে তাহলে 30% ভ্যালু কই আছে? আরে আছে, তাই তো নাকি? তো এল এর Yes, ভ্যালু sir. যদি জি, এই যে 7/10 হয়, মানে এল এর ভ্যালু যদি 7/10 হয়, আর এর ভ্যালু হবে 3/10, মানে 3/10%, 3/10 টোটাল লেংথ। ওকে, সেইটা যদি হয়ে থাকে, সেইটা যদি হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমি ধরে নিলাম যে আমার এমন একটা পিভট যেটা আসলে বেশ খারাপ। তাহলে যেটা আসলে আমার প্রবলেমটার মাত্র 10% করে কমায় আর 90% রেখে যায়। খেয়াল করেন, 10% করে কমায়, 90% করে রেখে যায়। তারপরেও আমি দেখাবো যে এটা আসলে অর্ডার অফ এন কিভাবে। খেয়াল করে দেখেন, আমার এইটা বলে আমাকে, তাই তো নাকি? আমার আমার কি বলে, মাস্টার থিওরেম আমাকে এইটা বলে। তো আমার টিএন এর ভ্যালু তখন কত হবে বলেন তো? আমার কত পার্সেন্ট প্রবলেম রেখে গেছে? 10% প্রবলেম নিয়ে 90% প্রবলেম রেখে গেছে, তাই তো? তো আমার এন সাইজের একটা প্রবলেম যদি থাকে, আমার হাতে এখন কত সাইজের প্রবলেম আছে? 90% প্রবলেম আছে না? Yes. জি, স্যার। এটা তো বোঝা যাচ্ছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। না, স্যার। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে খেয়াল করে দেখেন, স্টিল এটা অ্যাটলিস্ট এক এক করে কমার চাইতে অনেক ভালো। এখানে এ এর ভ্যালু কত? স্টিল 1। এর ভ্যালু 1, কারণ এখানে তো দুইটা সাব প্রবলেম নাই, একটাই সাব প্রবলেম আছে। সো এর ভ্যালু 1 আনাফ, বোঝা যাচ্ছে? জি, স্যার। বি এর ভ্যালু কত আপনি বলেন না? সঞ্জিদা, ইউ নো বি এর ভ্যালু কত এইখানে, এই অ্যালগরিদমে বি এর ভ্যালু কত, মানে এই মাস্টার থিওরেমে? ও বি এর ভ্যালু হচ্ছে 10/9, বোঝা যাচ্ছে? এই যে মানে আমি তো এখানে কি করি, এন কে বি দিয়ে ভাগ করতেছি। তো আমার ভ্যালু যদি এটা হয় 9n/10, তাহলে বি এর ভ্যালু কত? 10/9 না? Okay. কেউ না বুঝলে বললেন। আর তার সাথে এই অর্ডার অফ এন, ভালো কথা। তার মানে ডি এর ভ্যালু 1। তাহলে আসেন আমরা একটু জাস্ট দেখি, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে 10/9, ভালো কথা, আর ডি এর ভ্যালু হচ্ছে স্টিল 1। তাহলে এগেইন বি টু দি পাওয়ার ডি, মানে 10/9 টু দি পাওয়ার 1, তার মানে আসলে 10/9। এটা অবশ্যই একের চাইতে বড়, তাই না? জি স্যার। তাহলে এক, মানে সরি, এর চাইতে বি টু দি পাওয়ার ডি বড়। তার মানে আমার খেলা হচ্ছে স্টিল এইটা। যত খারাপ আমার দেখতে, যত খারাপই লাগুক, এই প্রবলেম গুলো আপনারা অলরেডি অ্যাসাইনমেন্টে করে আসছেন, যেখানে সুন্দর সুন্দর n/2 n/3 থাকে না, 5n/8 জাতীয় কিছু প্রবলেম থাকে, এটা সেটা। সো সেইটা যদি হয়ে থাকে তাহলে আমার স্টিল কমপ্লেক্সিটি n টু দি পাওয়ার ডি, ডি এর ভ্যালু আমার 1। তার মানে স্টিল আমার কমপ্লেক্সিটি অর্ডার অফ n। তো আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি হাফে ভাগ করতে হবে এমন কোনো কথা নাই। র্যান্ডম দিয়ে আমি যদি 10% প্রবলেমও কমাইতে পারি তাতেও হবে। একটা প্রবলেম কমানোর চাইতে 10% প্রবলেম কমানো অনেক ভালো। এই হচ্ছে আমার কথা, আর কিছু না। তো যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে আমরা এইখানে থামবো, যে তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে মোটামুটি রাফলি আমরা যদি র্যান্ডমলি পিভট চুজ করি তাহলে কে সিলেক্ট প্রবলেমটা অর্ডার অফ এন টাইমে সলভ হয়ে গেল। তো সেইটা যদি হয় আমরা এখন তাড়াতাড়ি কুইক শর্টে যাব, যেটা আমাদের মানে লাগবে, বেশ ভালোই লাগবে। কি আমার স্ক্রিনে কই গেল কুইক শর্ট? হ্যাঁ, আসছে, দেখা যায়। Yes, sir. তো খেয়াল করে দেখেন, লাস্ট টাইম মানে আমরা অলরেডি যেটা দেখছি,
সেটা হচ্ছে সো আমাদের যেটা ছিল এখানে আরেকটা জিনিস আমাদের দেখা লাগবে না, সেটা হইতেছে যে আমরা র্যান্ডম পিভট চুজ করলে, মানে র্যান্ডম পিভট অলওয়েজ ওয়ার্কস বেটার দেন এনিথিং এলস। ওয়ার্স্ট কেসের চাইতে তো অবশ্যই ভালো মার্জ সর্ট বেস সলিউশন, অন্য হিবিজিবি বেস সলিউশন সবকিছুর চাইতে র্যান্ডম চুজ করা ভালো। তো আমরা এই মানে কে সিলেক্ট প্রবলেমের জন্য সবসময় র্যান্ডমলি চুজ করব। এখন আমরা ঠিক আরেকটা র্যান্ডমাইজড অ্যালগরিদম দেখবো যেটার নাম কুইক সর্ট। সমস্যা যেটা হয়, কুইক সর্ট আসলে আমাদের সিলেবাসে আছে, কি সিলেক্ট প্রবলেমটা এক্স্যাক্টলি আমাদের সিলেবাসে নাই। মানে সিলেবাসে নাই বলতে আমরা আপনাদেরকে ওখান থেকে কোয়েশ্চেন করবো না, কিন্তু কুইক সর্ট কেন কাজ করে, কুইক সর্টের কি সুবিধা, বা কুইক সর্ট আসলে যেভাবে পড়ানো উচিত সেটা হচ্ছে কুইক সর্টকে র্যান্ডমাইজ অ্যালগরিদম হিসেবে পড়ানো উচিত। কুইক সর্ট এগুলোর মধ্যে একটা র্যান্ডমাইজেশন আছে, এই জিনিসটা না বুঝাইলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কুইক সর্ট ইজ গেট অ্যানাদার মানে সর্টিং অ্যালগরিদম হিসেবে দেখা দেয়। কারণ সমস্যা যেটা সেটা হচ্ছে মানে যত জায়গায় আপনারা আস্তে আস্তে বড় হইলে দেখবেন যে আপনাদেরকে তো এখন সর্ট ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলতেছে। এই সেমিস্টারটা পার হওয়ার পরেই আপনাদেরকে আর কখনো সর্ট ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলা যাবে না। আপনারা তখন মানে লাইব্রেরি ফাংশন কল করতে পারবেন সর্টের জন্য, সর্ট লিখলেই সর্ট হয়ে যাবে। সো ওই লাইব্রেরি ফাংশনে দেখেন অনেক ভালো ভালো সর্ট আছে, মার্জ সর্ট আছে, হাবিজাবি আছে, কিন্তু আমরা সেইখানে কুইক সর্ট ব্যবহার করি। মানে মানে মোট কথা আমরা ব্যবহার করি না, মানে লাইব্রেরি ফাংশন গুলাতে অনেক ভালো ভালো সর্ট বাদ দিয়েও কুইক সর্ট ইমপ্লিমেন্ট করা আছে। কেন কুইক সর্ট ইমপ্লিমেন্ট করা আছে সেটা বুঝতে হবে। সেটা বুঝতে গেলে মানে কুইক সর্টের সুবিধা অসুবিধা দুইটাই বুঝতে হবে। সেটা যদি না বুঝেন তাহলে আসলে র্যান্ডম মানে সেটা না বুঝলে আসলে হবে না। নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে এই কুইক সর্টের এই হলো অ্যালগরিদম, এইভাবে কাজ করে, এই শেষ। তো মানে কুইক সর্ট মানে ক্লাসে পড়াইতে 20 মিনিটের মতো লাগে আমি যা দেখছি আমাদের স্লাইডের যে কন্টেন্ট আছে, বাট এটা আসলে করা উচিত না। তো খেয়াল করে দেখেন আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে এই যে প্রথম আমরা অ্যালগরিদমের মধ্যে একটা র্যান্ডমাইজেশন নিয়ে আসছি, কোন ভ্যালুটা পিক করব সেটা আমার অ্যালগরিদমের ডিরেক্ট জানা থাকবে না, অন দ্য ফ্লাই চলার মধ্যে একটা র্যান্ডম ভ্যালু আসবে, আমি সেটার উপর বেস করে কাজ করব। ওই জন্যই কখনো আমার অ্যালগরিদম রান করতে 10 সেকেন্ড সময় লাগবে, কখনো আমার অ্যালগরিদম রান করতে 6 সেকেন্ড লাগবে, কখনো 1 সেকেন্ডও লাগতে পারে। সো রান টাইম কত হবে মানে ডিরেক্ট কত টাইম লাগতেছে রান করতে, মানে ঘড়ি ধরা টাইম, ওইটা আসলে বলা যাবে না আগে থেকে, ওইটা র্যান্ডমের উপরে ডিপেন্ড করে। ওকে, সো এখন দেখেন আমরা যে অ্যালগরিদমটা দেখবো সেটার নাম হচ্ছে কুইক সর্ট। এগেইন কুইক সর্ট কি করে, আর 10টা সর্টিং অ্যালগরিদমের মতো এটা হচ্ছে সর্ট করে। আমার অ্যারেটাকে একটা অ্যারে দেওয়া থাকলে এটা হচ্ছে সর্ট করে। এখন এখানে আগেই দুইটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইটার এক্সপেক্টেড রানিং টাইম, তার মানে মানে এভারেজ কেসে রানিং টাইম হচ্ছে n log n, কিন্তু এটার ওয়ার্স্ট কেস রানিং টাইম n স্কয়ার। তার মানে ওয়ার্স্ট কেস রান টাইম n স্কয়ার মানে কি, তার মানে আমরা এতদিন যত রকম সর্টিং অ্যালগরিদম দেখছিলাম, ওই যে ইনসার্শন সর্ট, বাবল সর্ট, সিলেকশন সর্ট, ওগুলা কি ছিল, n স্কয়ার ছিল না? তো আপনাদেরকে আগেই বলে রাখি যে হ্যাঁ এটার ওয়ার্স্ট কেস রান টাইম কিন্তু অর্ডার অফ n স্কয়ার। সেম কে সিলেক্টর মতো, কে সিলেক্টে কি হইতো, কে সিলেক্টে ওয়ার্স্ট টাইম কমপ্লেক্সিটি ছিল n স্কয়ার, মানে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ n স্কয়ার। কিন্তু যদি আমি ওয়ার্স্ট কেস হিট না করি, আমাকে যদি কেউ সবসময় ওয়ার্স্ট কেস না দেয়, তাহলে যেটা হইতো, তাহলে আমি মোটামুটি রাফলি অর্ডার অফ n এ পাইতাম। কাকে, কে সিলেক্টকে। এখানেও একই কথা, আমি যদি ওয়ার্স্ট কেস হিট না করি সবসময়, প্রত্যেক কথায় কথায় যদি আমাকে একটু ওয়ার্স্ট কেস না দেয়, তাহলে আমি n log n টাইমে সলভ করতে পারবো। আর যদি কেউ আজকে আমাকে হারানোর নিয়তেই আসে, কেউ যদি আমাকে প্রতি ধাপে ধাপে ওয়ার্স্ট কেস দেয়, তাহলে আসলে আমার কিচ্ছু করার নেই, কমপ্লেক্সিটি হয়ে যাবে n স্কয়ার। আচ্ছা, তারপরেও আমরা এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করি কেন, সেটা জানা যাবে এই ক্লাসের শেষে। একটু দেখেন, সো ইন প্র্যাকটিস এটা খুব ভালো কাজ করে। আসলে আমরা এই জন্য এটাকে ইমপ্লিমেন্ট করি, ইন প্র্যাকটিস খুবই ভালো। তো এটা আসলে যেটা করে সেটা হচ্ছে সিলেক্ট অ্যালগরিদম আর কুইক সর্টের মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। একটু দেখেন, অলরেডি আপনারা মোটামুটি জিনিসটা বুঝবেন। আমাদের কাজ হচ্ছে অ্যারেটাকে সর্ট করা, এই জায়গা থেকে মনোযোগ দেন ভালো করে। সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যারেটাকে এগেইন সর্ট করা। তো আমরা কি করব, এগেইন আমরা একটা পিভট চুজ করব। সো এই হচ্ছে আমাদের পিভট, ধরেন যে র্যান্ডম পিভট, র্যান্ডম এটা বোঝানোর জন্য ইচ্ছা মতো র্যান্ডম করে এটাকে ধরেন আমরা পিভট হিসেবে পাইছি। পিভট কোনটা, এই ভ্যালুটা খেয়াল করেন, ইন্ডেক্সটা না, কিন্তু আমরা একটা ইন্ডেক্স আমাকে দিছে, মানে র্যান্ডম ফাংশনটা একটা ইন্ডেক্স দিছে, ওই ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমার পিভট। বুঝতেছেন আমার কথা? জি স্যার। জানেন, আমাকে তাহলে বলেন যে পিভট মানে র্যান্ডম আমাকে কত রিটার্ন করছে, মানে এই যে র্যান্ডম ফাংশনটা আমাকে কত রিটার্ন করছে? Sir, 5.
না, র্যান্ডম ফাংশনটা আমাকে 5 রিটার্ন Three. করে নাই, র্যান্ডম ফাংশনটা আমাকে 3 রিটার্ন করছে। যে দেখেন 0 1 2 3। র্যান্ডম ফাংশনটা আমাকে একটা ইন্ডেক্স দেয় যে এত নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা বসানো আছে তাকে পিভট ধরো। বুঝতেছেন কথা? র্যান্ডম দিয়ে আমি একটা ইন্ডেক্স নিচে, কারণ আমি তো জানি ইন্ডেক্সের ব্যাপারে আমি কথা বলতে পারি, এখানে কোন কোন ভ্যালু আছে সেটাকে আমি আগে থেকে জানি। অ্যারেটা রিড না করে আমি কি বলতে পারবো এখানে কত ভ্যালু আছে? না এই যে এখানে যে 7 6 3 5 আছে, এটা কি আপনি অ্যারেটা রিড করার আগে বুঝতে পারতেছেন? আপনি তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনি তো জানেন না। অল ইউ নো ইজ আপনার এখানে এনটা ভ্যালু আছে যারা 0 থেকে n-1 এর মধ্যে আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার র্যান্ডম ফাংশন আপনাকে কনস্ট্যান্ট টাইমে একটা ভ্যালু বলবে, এদের মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালু, মানে যে কোনো একটা ইন্ডেক্স বলবে। এটা হচ্ছে এই যে, তাহলে আমার র্যান্ডম পিভট আমাকে 3 নম্বর ইন্ডেক্সে দেখা করতে বলছে, আমি দেখা করলাম এখানে ভ্যালু আছে 5। ওই 5 এর উপর বেস করে এগেইন আমি পার্টিশন ফাংশনটা কল করব, একই পার্টিশন, নতুন কিছু না। পার্টিশন ফাংশনটা কি করে? আমি পার্টিশন ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে এইখানে যে ভ্যালুটা পাওয়া গেছে অ্যারেটাকে তার চেয়ে ছোট ভ্যালু তার চেয়ে বড় ভ্যালুতে ভাগ করে। তো 5 এর চেয়ে ছোট ভ্যালু কারা আছে? 1 2 4 আর 3, তাই না? জি স্যার। বুঝতেছেন কথা? পার্টিশন ফাংশনটা একটু আগের ক্লাসে যা দেখাইছি, আজকের ক্লাসের শুরুতে যা দেখাইছি, এক্স্যাক্টলি তাই কাজ করে। কুইক সর্টেও সেই একই কাজ, কে সিলেক্টেও একই কাজ, খুব আহামরি কেউ ডিফারেন্স নাই। এই হচ্ছে কথা। 5 এর চেয়ে ছোট ভ্যালুগুলা এলে আছে, 5 এর চেয়ে বড় ভ্যালুগুলা আর এ আছে। একটু খেয়াল করে দেখেন, 5 এর চেয়ে ছোট যে ভ্যালুগুলা এলে আছে এরা কিন্তু সর্টেড না, সর্টেড না। 5 এর চেয়ে বড় ভ্যালুগুলা যারা আর এ আছে তারাও কিন্তু সর্টেড না। সর্টেড হওয়াটা জরুরি না, বুঝতেছেন? জি স্যার। জি স্যার। Yes, sir. আচ্ছা, আগেও যেমন জরুরি ছিল না এখনো জরুরি না, কারণ সর্টেড যদি আমি চাইতাম তাহলে তো হয়েই গেল। খেয়াল করে দেখেন, একটা সর্টেড অ্যারেতে কি হয় বলেন তো? একটা সর্টেড অ্যারে ধরেন, একটা সর্টেড অ্যারে লিখি 1 4 8 9 ধরেন 10 আর এখানে ধরেন 99, এটা একটা সর্টেড অ্যারে না? জি। খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা ইন্ডেক্সে এই জিনিসটা মানে ঠিক মতো পার্টিশন করা আছে। তার মানে একটা সর্টেড অ্যারেতে যেটা হয়, যেমন কেমন পার্টিশন করা আছে, 4 এর চেয়ে বড় ভ্যালুগুলা 4 এর ডানে আছে, 4 এর চেয়ে ছোট ভ্যালুগুলা 4 এর বামে আছে। এটা এখানেও সত্যি। 9 এর চেয়ে ছোট ভ্যালুগুলা এই পাশে আছে, 9 এর চেয়ে বড় ভ্যালুগুলা এই পাশে আছে। এটা এখানেও সত্যি, তাই না? খেয়াল করে দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি সেই কথাটাকে এক বাক্যে বললে এটা হয় যে একটা সর্টেড অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সে মানে অলরেডি ঠিক মতো পার্টিশন করা আছে, প্রত্যেকটা ইন্ডেক্সে ঠিক মতো পার্টিশন করা আছে। কিন্তু একটা আনসর্টেড অ্যারেতে কিন্তু সেটা সত্যি না। যেমন এইটা খেয়াল করেন, এই ইন্ডেক্সে পার্টিশন করা আছে, 5 এর চেয়ে ছোটগুলা 5 এর লেফটে আছে, 5 এর চেয়ে বড়গুলা 5 এর রাইটে আছে। কিন্তু এটা কি এই ইন্ডেক্সের জন্য সত্যি? এই ইন্ডেক্সের জন্য সত্যি না স্যার। না, এই ইন্ডেক্সের জন্য সত্যি না। তো আমার কথা হচ্ছে, আমার অ্যারেটা সর্টেড হবে কখন? যখন আমার অ্যারেটা প্রত্যেকটা ইন্ডেক্সের জন্যই পার্টিশন করা থাকবে, তখন আমার অ্যারেটা সর্টেড হয়ে যাবে, আদারওয়াইজ অ্যারেটা সর্টেড হবে না। আমি আসলে কুইক সর্টে যেটা বুঝতেছেন, এই ইনসাইটটা কি বোঝা গেছে? আমার কাজ হচ্ছে অ্যারেটাকে প্রত্যেকটা ইন্ডেক্সের সঠিকভাবে পার্টিশন করা, প্রত্যেকটা ইন্ডেক্সের একটা। এই যে এই অ্যারেটা যদি সর্টেড হয় তাহলে আমার কাছে কি আছে? 1 2 3 4 5 6 7। এই সর্ট করলে তো দিন শেষে এইটাই চাই, তাই না? এখন আপনি যে কোনো একটা ইন্ডেক্স ধরেন, চেক করে দেখেন তার ছোটগুলা তার বামে আছে, তার বড়গুলা তার ডানে আছে, এইটাকেই বলে সর্ট। এটা যে সব ইন্ডেক্সের জন্য সত্যি। তার মানে আমি আসলে যেটা করতে চাই একটা সর্টিং অ্যালগরিদমে, যে আমি প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য পার্টিশন ফাংশনটা যাতে ঠিক মতো কাজ করে এটা চাই। তো ওইটার প্রথম স্টেপ হিসেবে আমি আসলে কি করলাম, আমি একটা পিভট চুজ করলাম, ওই পিভট বরাবর পার্টিশন করে ফেললাম। তাহলে পুরো অ্যারেটা পার্টিশন ঠিক মতো না হইলেও এই ইন্ডেক্সের জন্য পার্টিশনটা ঠিক আছে। তো আমি আসলে কি করব কুইক সর্টে, এই ইন্ডেক্সের জন্য যেহেতু পার্টিশন ঠিক আছে, এবার এল কে ধরে এটাকেও একবার মানে ঠিক করব, আর কে ধরে আর কে আবার ঠিক করব, একই কাজ মানে এইটাকে ধরে যা করছিলাম পার্টিশনটা ঠিক মতো করছিলাম, এখন এইটাকেও পার্টিশন করব, একটা পিভট ধরবো পার্টিশন করব, এখানে একটা পিভট ধরবো পার্টিশন করব, রাইট সাইডেও একই কথা, পিভট ধরবো পার্টিশন করব। এইভাবে যদি আমি করতে থাকি রিকার্সিভলি, তাহলেই কিন্তু একসময় আমার সকল পার্টিশন ঠিক মতো রান হবে এবং আমার অ্যারেটা সর্টেড হয়ে যাবে। বোঝা গেছে? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলেন কোয়েশ্চেন।
স্যার এটা তো স্যার আপনি একটা আমরা কে ভাগ করতেছি মানে ডিভাইড করতেছি, ডিভাইড করে দেন পরে আমরা এটাকে মার্জ মানে জি সর্ট করব স্যার। জি জি তাহলে সেটা মার্জ সর্টই জি জাস্ট হলো র্যান্ডম আমরা পার্ট মানে না মার্জিং করব না সে খেয়াল সেটা করেন না স্যার। মার্চ সর্টে আমাদেরকে মার্চ সর্ট আর কুইক সর্টের মধ্যে পার্থক্য আমি একটু পরে আসতেছি। আগে আমি এটা কোয়েশ্চেনটা নিচ্ছি এক্ষুনি না, আগে কুইক সর্টটা শেষ করি, ঠিক আছে? ওকে তারপরে আপনার কোয়েশ্চেন থাকে কিনা দেখেন। সো কুইক সর্টের অ্যালগোরিদম সহজ। কুইক সর্টের অ্যালগোরিদম কি করে আপনারা অলরেডি চিনেন, এই জন্য বলতেছি সহজ। যে আপনারা অলরেডি একটা পিভট নেবেন, পিভটটা অনুসারে এইভাবে পার্টিশন করবেন। এখন লেফট সাইডের উপরে আবার কুইক সর্ট রান করবেন, রাইট সাইডের উপরে আবার কুইক সর্ট রান করবেন। শেষ। পার্টিশন করলেন, কতগুলো পিভট নিব স্যার? এভারেজ কতগুলো পিভট আমি ধরবো বুঝি না স্যার? কতগুলাকে পিভট ধরবো আমি বুঝি নাই, গোলাম আরেকবার বলেন। স্যার কুইক সর্টে তো পিভট ধরতে থাকবো স্যার, এভাবে স্যার জি, জি। কতগুলো পিভট ধরবো স্যার? কত যতগুলি অ্যারে ততগুলি পিভট। যে খেয়াল করে দেখেন এই অ্যারেটার জন্য কয়টা পিভট নিচ্ছে? একটা। আচ্ছা এটাকে ভেঙে দুইটা অ্যারে পাওয়া গেছে। এই অ্যারের জন্য একটা পিভট, এই অ্যারের জন্য একটা পিভট। এটাকে যদি আমি আবার ফার্দার ভাঙি তখন নতুন যে অ্যারে আসবে সেটার জন্য একটা পিভট। বুঝছেন কথা? যতবার ভাঙবো জি ততবারই জি পিভট দিতে হবে। ইয়াস যতগুলা রিকার্সিভ কল হবে ততগুলি পিভট। আমি পরের ইয়াতে আসলেই আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন রিকার্সিভ কলার একটা এক্সাম্পল দেখাই, তাহলেই আপনি বুঝতে পারবেন। তো আমরা 5কে পিভট হিসেবে পিক করছি, ভালো কথা। কি হবে? 5-এর ছোটগুলি বামে যাবে, 5-এর বড়গুলি ডানে যাবে। চমৎকার, পার্টিশন হয়ে গেল। এখন আমি এই জিনিসটার উপরে আবার রিকার্সিভ কল করবো, মানে যা করছি সেটা এই জিনিসটার উপরেও করব, এই জিনিসটার উপরেও করব। তাহলে ধরেন পিভট হিসেবে চুজ করলাম 3-কে র্যান্ডামলি। তাহলে এখন 3-এর ছোটগুলি বামে যাবে, 3-এর ছোটগুলি ডানে আসবে দাঁড়ান। আর এইখানে 6 হিসেবে পিভট চুজ করলাম, 7 আর 6-এর মধ্যে। 5-5-এর জায়গায় আছে, 5 নিয়ে আমার কোনো টেনশন নেই। এখন দেখেন যেগুলো পিভট হয়ে যাচ্ছে ওগুলা কালারকে আমি গ্রে করে দিচ্ছি, তো এটা পিভট। সো স্টিল এই অ্যালগোরিদম যদি এটার উপরে চলে তাহলে বাম পাশে 1 2, ডান পাশে 4। ওকে, আর এই পাশে কি হবে? 6 পিভট, 6-এর বামে কেউ নাই, সাথে হচ্ছে 6-এর ডানে হচ্ছে 7। এটুকু কি বোঝা গেছে? Yes, খেয়াল sir. করেন, বোঝা গেছে এইটুকু? হ্যাঁ, তাহলে খেয়াল করেন আমার কাছে ছিল একটা অ্যারে। এই স্টেপে আমার কাছে অনেকগুলা ছোট ছোট অ্যারে আছে, 6 7 3 4 1। তো যেগুলা নীল সেগুলোর উপরে এখনো আমার কল করতে হবে ফাংশন। নীল মানে হচ্ছে আমার টোটাল, মানে এটার উপরে এখন আমার কল করতে হবে। তাহলে 1 2 এর মধ্যে কাকে পিভট চুজ করতেছি? 1 2 এর মধ্যে পিভট চুজ করতেছি 2-কে। ভালো কথা, তাহলে এটাও ভাঙচুর হবে। পিভট 2, পিভটের একটা এল থাকবে, পিভটের স্যার একটা এখানে আর কি থাকবে। স্যার এখানে কি আমরা এখানে পিভট র্যান্ডম ইয়েস আমরা পিভট র্যান্ডমলি নিচ্ছি। আমরা আগের অ্যালগরিদম থেকে শিখে আসছি যে আমরা মোস্টলি র্যান্ডম পিভট নিব। সো ওইটা ধরেন আমরা ইনহেরিট করে আসছি যে আমরা এখন থেকে র্যান্ডম নিয়ে কাজ করতে যাচ্ছি। দেখেন খেয়াল করেন এটা কিন্তু কোনো ঠিক নাই। 5 এখানে র্যান্ডমলি আসছে, এখানে 3ও র্যান্ডমলি আসছে, এখানে 6ও র্যান্ডমলি আসছে। এই হচ্ছে কথা। সো সেইটা যদি হয়ে থাকে তাহলে 1 2 এর মধ্যে আমি পিভট নিচ্ছি 2-কে, তাহলে লেফটে থাকবে 1, এটা রাইটে কেউ নাই। খেয়াল করে দেখেন, বুঝতেছেন? এটা পিভটের লেফটে একজন আছে, পিভটের রাইটে কিন্তু কেউ নাই। স্টিল 4, আচ্ছা ভালো কথা। এটা এখন এক সাইজের এলিমেন্ট, আচ্ছা 7। এইভাবে যদি চলতে থাকে স্টিল এখন এই যে রিকারশন 1 ডান। ওকে, সিঙ্গেল সাইজের এলিমেন্টের উপরে যখন রিকারশন করতেছে সেটা রিটার্ন করে দিল, মানে তাতে কিছু হবে না, লেফট রাইটে কিছু আসবে যাবে না। তো এই খেয়াল করে দেখেন, মানে এই হচ্ছে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কাছে 7 সাইজের একটা অ্যারে ছিল, ওটাকে আমি পার্টিশন করে 3 ভাগ করলাম। পিভটের জায়গায় থেকে গেল এই যে এই জিনিসটা ওভার দ্য ক্যারিয়ার আস্তে 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 নিচে পাস হয়েছে। আর এইটা কি হয়েছে? এটা ছোট হয়ে আসতে আগে এইটা হয়েছে, পিভট চুজ হয়েছে, আবার পিভটে ভাগ হয়েছে, সেই পিভটটা আস্তে আস্তে জায়গায় থেকে গেছে। বাকি সবগুলি এইরকম 1 2 এইভাবে করে ভাগ দিতে থাকবে। তো এই যে খেয়াল করেন গোলাম রসুল, আপনি একটা কোয়েশ্চেন দেখবেন, যখনই আপনার একটা অ্যারে থাকবে তখনই আপনি পিভট নিবেন। আপনার অ্যালগোরিদমটা হচ্ছে ঠিক এইরকম। আপনার অ্যালগোরিদম হচ্ছে ঠিক এইটা। আপনার কুইক সর্ট, আপনার লেন্থ যদি 1 হয় তাহলে তো হয়েই গেল, আপনার অ্যারেটা অলরেডি সর্টেড আছে। আর যদি লেন্থ 1 না হয় তখন কি করব? একটা র্যান্ডম পিভট নিব, একটা র্যান্ডম জিনিসকে পিভট হিসেবে চুজ করব, অ্যারেটাকে পার্টিশন করব। পার্টিশন কাকে কেমনে করতে হয় সেটা আমরা অলরেডি জানি। এ এর বদলে এই মানে এ কে আসলে পার্টিশন দিয়ে রিপ্লেস করে দিব,
করার পরে এখন এল এর উপরে কুইক সর্ট চালাবো একবার, আর এর উপরে কুইক সর্ট চালাবো একবার। খেয়াল করেন দুইটাকেই ঠিক করতে হবে, এল কেও ঠিক করতে হবে, আর কেও ঠিক করতে হবে। তাহলে যে কে সিলেক্টের সাথে এটার পার্থক্য শুধু একটা জায়গায়, খেয়াল করে দেখছেন? জি স্যার, ওইটা শুধু একটা সাইড করতে হতো। ইয়াস, কারণ আমি ভ্যালুটাকে শুধু একটা সাইডে খুঁজতেছি, আর এইখানে আমার প্রবলেম কোনো একটা ভ্যালু খুঁজে বের করা না, এখানে আমার প্রবলেম হচ্ছে পুরো অ্যারেটাকে সর্ট করা। তো আমি এল কেও সর্ট করবো, আর কেও সর্ট করবো, একই কথা, মানে একই কাজ। এবং আগেও যেমন র্যান্ডামলি পিক করতাম, র্যান্ডামলি পিভট চুজ করতেছি এটা পার্টিশন করার কারণে। এই কাজটা আগেও করছি, এই কাজটা এখনো করছি। সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এটা বোঝা। এটা বোঝা হয়ে গেলে তারপরে এইটা জাস্ট একটা রিকার্সিভ কল। তো এখন খেয়াল করে দেখেন এই অ্যালগরিদমটা কি বোঝা গেল, এবং এটা কেন কাজ করে, এটা কেন কাজ করে সেটা বোঝার চেষ্টা করে। সেটার উত্তর আমি আগে দিছিলাম যে আমার অ্যারেটা যদি সর্টেড হয়ে যায় তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সই কারেক্টলি পার্টিশন করা আছে। 2 এর ছোটগুলি বামে আছে, 2 এর ছোটগুলি ডানে আছে। আমি আসলে কি করতেছি সেটা হচ্ছে আমাকে একটা আনসর্টেড অ্যারে দেওয়া আছে, আমি র্যান্ডম একটা পিভট ধরে নিয়ে আগে ওইটার পার্টিশনটা ঠিক করতেছি যে এই ইন্ডেক্স বরাবর পার্টিশন ঠিক আছে। তার মানে যে কালার গুলা গ্রে, সেই ইন্ডেক্সে পার্টিশন গুলা ঠিক আছে। এটা বুঝতেছেন কিনা দেখেন, যে যেই ইন্ডেক্স গুলা গ্রে সেই ইন্ডেক্সে পার্টিশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এটার ছোটগুলি ডানে আছে, এটার বড়গুলি সরি ছোটগুলি বামে আছে, বড়গুলি ডানে আছে। এটা শুধু এর জন্য কারেক্ট হয়েছে, বাকি যারা নীল তাদের কারোর জন্য কিন্তু এই জিনিসটা কারেক্ট হয় নাই। বুঝতেছেন কথা? তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে প্রত্যেককে আসলে গ্রে বানাচ্ছি। যেমন এখানে একটা ইন্ডেক্স পিক করতেছি, এই ধাপ যখন অতিক্রম করলাম তখন আমি 3 এর জন্য কারেক্ট, 3 এর জন্য এই পাশে 1 2, এই পাশে 4 আছে, ভালো। কিন্তু 1 2 আর 4 এদের জন্য এটা এখনো ঠিক হয় নাই। তারপর 6 7 এর জন্য এটা এখনো ঠিক হয় নাই। আস্তে আস্তে আমি যখন যত রিকার্সিভ কল করে নিচে নামবো, আস্তে আস্তে সব ইন্ডেক্সের জন্য আমার যে পার্টিশনটা আমি কারেক্টলি ঠিক করতে চাই সেটা হয়ে যাবে। ওই জিনিসটাই আমি আসলে রিকার্সিভ কল করে করে পাস করতেছি, যে যাতে পার্টিশনটা ঠিক মতো হয়ে যায়। এটা যদি বোঝা গিয়ে থাকে, এখন দেখেন কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি কেমন। কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি কেমন সেটা বোঝার চেষ্টা করি। এখানে আগে যেমন আমার টাইম কমপ্লেক্সিটি কি ছিল, আগে আমার টাইম কমপ্লেক্সিটি ছিল আইদার আমি এটা করব নাইলে আমি এটা করব। এই জন্য আমার টাইম কমপ্লেক্সিটি আগে 3 ভাগে ভাগ ছিল, আইদার এল এ যাব, না হলে আর এ যাব, না হলে থেমে যাব। তাহলে এল এ গেলে আমার টাইম কমপ্লেক্সিটি এল এর লেংথের উপর ডিপেন্ড করতো, আর এ গেলে আর এর লেংথের উপর ডিপেন্ড করতো, আর যদি থেমে যেতাম তাহলে অর্ডার অফ এন। এখানে তো সেই জিনিসটা নাই, তাই না? এখানে তো আমার এটাও কল করতে হচ্ছে, এটাও কল করতে হচ্ছে, তাই তো সারা? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, যদি বোঝা গিয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে। আমার টাইম কমপ্লেক্সিটি হবে 3টা কাজ। পার্টিশন করতে আমার অর্ডার অফ এন টাইম লাগে, তো আমি এটা আগেই লিখে ফেলবো। পার্টিশন করতে আগের মতোই আমার অর্ডার অফ এন টাইম লাগে, লিখে ফেললাম। আর এই অ্যারেটা সর্ট করতে গেলে তাহলে আমার 2টা রিকার্সিভ কল করতে হচ্ছে, এল আর আর, তাই না? বোঝা যাচ্ছে? সো ইয়েস স্যার। সেটা যদি বোঝা গিয়ে থাকে, এই যে লেংথ এল কে আমি এটা লিখতেছি। লেংথ এল মানে হচ্ছে এই যে এই নোটেশন তো আপনারা চিনেন, রাইট? মানে একটা অ্যারের সাইজ হচ্ছে এই আর কি, বুঝছেন তো কথা? তার মানে এটা মানে হচ্ছে এ অ্যারেটার সাইজ এন। তো আমাকে এন সাইজের একটা অ্যারে সর্ট করতে দিয়েছিল যেটার নাম ছিল এ, আমরা ধরে নিলাম সেটাতে আমার টাইম লাগতেছে অর্ডার অফ সরি টি অফ এন। সেটা আমি কিভাবে সলভ করব? আমার এল অ্যারেটাকে সর্ট করতে যত সময় লাগবে, আমার আর অ্যারেটাকে সর্ট করতে যত সময় লাগবে, আর এই পার্টিশন কল করতে অর্ডার অফ এন টাইম লাগবে। এই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটির ইকুয়েশন, টি এন ইকুয়ালস টু টি এল প্লাস টি আর, আর প্লাস হচ্ছে অর্ডার অফ এন। তো এটা যদি আমরা বুঝে থাকি, এই হচ্ছে কথা, টি এন করতে আমার এই জিনিসটা লাগতেছে, এটা হচ্ছে আমার রান টাইম। সো এগেইন আমরা যদি আইডিয়াল ওয়ার্ল্ডে তাকাই, তাহলে আইডিয়াল ওয়ার্ল্ডে বুঝতেই তো পারতেছেন যে আমার আইডিয়াল ওয়ার্ল্ড কখন ভালো মতো কাজ করবে, যখন আমি ঠিক মাঝামাঝি এলিমেন্টটাকে পিভট হিসেবে পাবো, তাই না? ইয়েস স্যার। Yes, আমি যদি পিভট হিসেবে ঠিক মাঝের এলিমেন্টটাকে পাই তাহলে আমার এল এর সাইজ হবে n/2, আর এর সাইজ হবে n/2। তাহলে দেখেন কি জিনিসটা হইলো, চমৎকার একটা ব্যাপার হইলো। তাহলে যদি আমার পিভটটা ঠিক এইটা হয় যে হাফ হাফ ভাগ হয়, তাহলে আমার টিএন কি হয়ে গেল? এল এর সাইজ হবে n/2, ভালো কথা, n/2। আর এর সাইজও হবে n/2,
রাফলি, ভালো কথা। তো খেয়াল করেন দুইটা tn/2 তাই না? জি তার মানে আসলে 2 × tn/2 বোঝা যাচ্ছে? মানে এই জিনিসটাই যে আসলে এই লাইনটা এটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. Yes, Yes, sir. যদি বোঝা গিয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন এটার একটা সলিউশন আমরা জানি। মানে আমরা জাস্ট দেখতে চাচ্ছি আইডিয়াল ওয়ার্ল্ডে ইউটোপিয়াতে যদি আমাকে কেউ আর এটা এক্স্যাক্টলি হাফে ভাগ করে দেয় তাহলে আমার কি সুবিধা হয়, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত হয়? 2n/2 আর অর্ডার অফ n। তাহলে a এর ভ্যালু কত? সাইফ বলেন না, সাইফের মাইক অন হয়েছে এই জন্য। হ্যাঁ গোলাম রাসুল বলেন a এর ভ্যালু কত? 2 স্যার 2। চমৎকার। b এর ভ্যালু কত? 2 d 1 তাই তো? হ্যাঁ, তাহলে a এর ভ্যালু 2 আর b টু দি পাওয়ার d এর ভ্যালু কত? 2 হবে 2 হবে। 2 হবে এখন এই একটা কেসে a আর b টু দি পাওয়ার d সমান, তাই তো? তাহলে a আর b টু দি পাওয়ার d সমান যদি হয় তাহলে আমার মাস্টার থিওরেম আমাকে কি বলে? আর মাস্টার থিওরেম আমাকে যেটা বলে সেটা হচ্ছে, আসেন দেখি, আমাকে বিশ্বাস করে তো লাভ নাই। গ্যাস আল্লাহ, বিপদে পড়বো নাকি? হ্যাঁ একটু বিপদে পড়বো। এটা হচ্ছে এই স্লাইডে সেটা নাই, এটা হচ্ছে আগের স্লাইডটাতে আছে। সো a আর b টু দি পাওয়ার d সমান হইলে কি করতে হয় সেইটা দেখতে হইলে আমার একটু আগের স্লাইডে যেতে হবে। Yes, এই যে দেখেন a আর b টু দি পাওয়ার d যখন সমান তখন আমার কমপ্লেক্সিটি হচ্ছে n টু দি পাওয়ার d log n, তাই না? তার মানে n টু দি পাওয়ার d log n। আমার d কত ছিল একটু আগে যদি মনে করে থাকেন? d এর ভ্যালু ছিল 1, তাই না? 1 1 হ্যাঁ, তার মানে আমার কমপ্লেক্সিটি হচ্ছে n টু দি পাওয়ার 1 log n। তার মানে n টু দি পাওয়ার 1 মানে আসলে n, তার মানে আমার কমপ্লেক্সিটি হচ্ছে n log n। বোঝা গেছে? জি স্যার সেটাই আসলে এখানে বলার চেষ্টা করছিলাম। Yes, স্যার আমরা তো ওই স্যার বলাটা। এটা টাইম কমপ্লেক্সিটিটা বের করলাম, এটা কি স্যার ওয়ার্স্ট স্যার? আমি এটা একটা না এটা ওর্স না তো, আমরা তো এখনো এটা- ইউটোপিয়াতে আছি। যে ইউটোপিয়া আমরা মানে ইউটোপিয়া মানে হচ্ছে ইউটোপিয়া তো মানে বেস্ট স্যার, রাইট স্যার? ইয়াস ইউটোপিয়া মানে বেস্ট, সেটাই। মানে ইউটোপিয়া হচ্ছে এখনো দ্য বেস্ট ওয়ান। এই আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা ছিলাম এইখানে। দেখেন ইউটোপিয়া মানে হচ্ছে কি বলে পারফেক্ট ওয়ার্ল্ড। ইউটোপিয়া আর একটা সিনোনিম হচ্ছে পারফেক্ট ওয়ার্ল্ড। আমরা পারফেক্ট ওয়ার্ল্ডে আছি যেখানে আমরা যা চাই তাই হয়। এখানে আমরা চাই কেউ আমাদেরকে প্রতিবারে পিভট হিসেবে সবসময় মাঝের ভ্যালুটা ধরে এনে দিক। যদি কেউ আমাকে ধরে এনে দেয় তখন আমার টাইম কমপ্লেক্সিটি হবে n log n। n log n কোথা থেকে আসছে এইটাকে সলভ করি। আর ইউটোপিয়াতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এত। ওকে, এগেইন এখন ইউটোপিয়া না হয়ে যদি ওয়ার্স্ট কেস হয় তাহলে এগেইন কি হবে খেয়াল করে দেখেন। তখন এই জিনিসটা এখন আপনারা কল্পনা করতে পারবেন যে আপনাকে একটা অ্যারে দেওয়া হচ্ছে সর্ট করতে, এটা খুব আরামসে আপনারা কল্পনা করতে পারবেন। ধরেন ওয়ার্স্ট কেসে সবসময় আপনি পিভট হিসেবে চুজ করবেন ধরেন ম্যাক্সিমামটাকে। আপনার এই অ্যারের ম্যাক্সিমাম কত? 7, তাই তো? ইয়েস স্যার। মানে আমরা যেটা চুজ করতেছি আমরা সবসময় ম্যাক্সিমামটাকে চুজ করতেছি। ওকে, যদি আমরা সবসময় ম্যাক্সিমামটা চুজ করে থাকি আমার কমপ্লেক্সিটির ইকুয়েশনটা খেয়াল করবেন। এই যে কমপ্লেক্সিটির ইকুয়েশন হচ্ছে এইটা। আমি যদি ম্যাক্সিমামটা চুজ tn করে minus থাকি, জি 1 বলেন। জি কে? মানে এটা কে সিলেক্টের মতো tn minus 1। আমি আপনার কথাটা বুঝি নাই। tn-1, হ্যাঁ কে সিলেক্টের মতো tn-1 কিনা? স্যার কে সিলেক্ট yes it's basically the same। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে কুইক সর্টের মতো না হয়ে, মানে আমার যদি ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটিকে আমি যদি নাম দিই স্লো সর্ট, সেটা কি হয় খেয়াল করেন। সেটাতে যেটা হবে সেটা হচ্ছে পিভট হিসেবে সবসময় আমি ম্যাক্সিমামকে চুজ করব অথবা মিনিমামকে চুজ করতেছি। এতদিন ধরে যা বললাম আর কি, বোঝা যাচ্ছে? মানে এতক্ষণ ধরে। সো একটু আগে পার্টি ওইখানে যা বলে আসছি কে সিলেক্টে এক্স্যাক্টলি ওইটাই। তো এগেইন আমি মানে রিকার্সিভ ফাস্ট সর্ট না হয়ে কুইক সর্ট না হয়ে ওগুলো হবে স্লো সর্ট। কেন? সেম রিকার্শন রিলেশন, একই কথা, কিন্তু সমস্যা হচ্ছে এল এর ভ্যালু অথবা আর এর ভ্যালু যে কোনো একটা এখন n-1। বোঝা যাচ্ছে? এই আর্গুমেন্টটা কি বোঝা যাচ্ছে যে আমার রিকারেন্স রিলেশন একই আছে, সবই একই আছে, কিন্তু এখন আমি যদি ম্যাক্সিমামকে পিক করি তাহলে এল এর ভ্যালু হবে n-1। আমি যদি মিনিমামকে পিক করি তাহলে আর এর সাইজ হবে n-1। বোঝা যাচ্ছে তো নাকি? মানে আমি যদি ম্যাক্স আর মিনকে পিক করি তাহলে যে কোনো একটা সাইড সবসময় ফাঁকা থাকতেছে। আমি যদি ম্যাক্সিমামকে পিক করি তাহলে ম্যাক্সিমামের চেয়ে বড় কেউ নাই, তার মানে ম্যাক্সিমামের আর 0, মানে আর এর সাইজ 0, আর মিনিমামের লেফটের সাইজ 0।
তখন যেটা হচ্ছে এক পাশ 0 হওয়ার কারণে পুরো প্রেসারটা গিয়ে অন্য পাশের উপরে পড়তেছে। তো এল এর সাইজ যখন 0 হবে তখন আর এর সাইজ হবে n-1, আর এর সাইজ যখন 0 হবে তখন এল এর সাইজ হবে n-1। তো উই আর নট ডুইং মাচ। খেয়াল করে দেখেন ওয়ার্স্ট কেস রানিং টাইমটা এইখানে ক্লিয়ারলি দেখা যাবে। এটা বুঝলে আপনি পার্টিশনটাও ভালো মতো বুঝে যাবেন। ইন ওয়ার্স্ট কেস আইদার L0 আর এর ভ্যালু এত, মানে পিভট কত মিনিমাম, তাই না? পিভট যদি মিনিমাম হয় তখন মানে এল কত, 0, আর কত n-1 নাকি? এল এর ভ্যালু যদি 0 হয় তখন আর এর মানে আর এর সাইজ কত হবে? এল এর সাইজ 0 হলে আর এর সাইজ তো n-1 হবেই নাকি? কারণ আমি অ্যারেটাকে 3 ভাগে ভাগ করতেছি। পিভট নিজে এক সাইজের, পিভট নিজে একটা সাইজ নিয়ে চলে গেছে। এল যদি 0 হয় তাহলে দুইজনে মিলে দখল করছে 1 সাইজ, তাহলে বাকি জনের উপরেই তো n-1টা পড়বে, তাই তো নাকি? বোঝা যাচ্ছে? ঠিক উল্টাটা sir. হবে কখন দেখেন, আর এর ভ্যালু 0 হবে আর এল এর ভ্যালু n-1 হবে, কখন? তখন পিভট কোনটা? Maximum. Maximum. এই যে এল এর সাইজ হচ্ছে n-1, পিভটের সাইজ 1, এই অ্যারেটা ফাঁকা। এই অ্যারেটা কখন ফাঁকা হবে? যখন আমি পিভট হিসেবে ম্যাক্সিমামকে চুজ করছি, তার মানে তার ডানে থাকার যোগ্যতা কারো নাই, তার চেয়ে বড় কেউ নাই যার ডানে থাকার যোগ্যতা আছে। তো যদি বোঝা গিয়ে থাকে তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম, আচ্ছা পিভট ম্যাক্সিমাম। তাহলে খেয়াল করে দেখেন তখন আমার রিকারেন্স রিলেশন হয়ে গেল বেসিকলি এইটা। একটা তো ওয়ান সাইজের প্রবলেম, ওইটা তো কনস্ট্যান্ট টাইমে সলভ হয়ে গেল, ওইটা বাদ। আইদার এল থাকবে নাইলে আর থাকবে। তো এন সাইজের প্রবলেম সলভ করতে গিয়ে আমি আসলে n-1 সাইজের একটা প্রবলেম পাইছি, আর অর্ডার অফ n ফর পার্টিশন। এই জিনিসটা যদি আমার সলভ করতে হয় তাহলে ওই যে অর্ডার অফ এন কে আমি cn লিখছি, যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে লিখছি, কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝি। সো এটাকে যদি আপনি রিকার্সিভ সলভ করতে যান, যে এইটাকে আপনি রিপ্লেস করতেছেন এই ইকুয়েশন দিয়ে। এন এর জন্য যদি n-1 আর cn থাকে তাহলে n-1 এর জন্য থাকবে হচ্ছে n-2 আর cn-1। এইভাবে করে যদি আপনি মানে ভাঙতে থাকেন, এক সময় না এক সময় আপনি মানে এটা 1-এ থেমে আসবে, n-2, n-3, n-4 এভাবে করে এক সময় 1-এ আসবে। কিন্তু তখন এইভাবে কনস্ট্যান্ট গুলো বাড়তে থাকে। বোঝা যাচ্ছে? মানে এই যে প্রথম লেভেল থেকে cn আসছে, পরের বার যখন ভাঙছেন তখন cn-1 আসছে, এরপরের বার cn-2 আসছে, এইভাবে করে এক সময় আসতে থাকে। তো যদি বুঝে থাকেন তাহলে খেয়াল করে দেখেন এইগুলা সবগুলাকে আপনি যদি সামেশন করেন, এই পাশে c থাকবে, এই পাশে এই আগের মতো 1 থেকে n পর্যন্ত সামেশন। স্টিল এটা আমরা অলরেডি জানি n into n-1/2 নাকি n into n+1/2 না? ভুলিস না এখানে একটা? ইয়েস স্যার, প্লাস। কি ভাগ্যিস কেউ ধরার আগে আমি ধরছি। সো যাই হোক, এই যে এখানে n স্কয়ার প্লাস হবে। সো আপনি বুঝতেছেন c একটা কনস্ট্যান্ট, হাফ একটা কনস্ট্যান্ট, এগুলো চলে যাবে। n স্কয়ার আর প্লাস তার সাথে যদি n যোগ থাকে n ও চলে যাবে, কারণ এটা ছোট পাওয়ার। তো আসলে কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। সো এই যে খেয়াল করে দেখেন সাইফার যে কোয়েশ্চেন ছিল যে আমরা যদি ওয়ার্স্ট কেসে পড়ি, আমাদের পিভট সিলেকশন যদি ভালো না হয়, আমাদের পিভট যদি সবসময় ম্যাক্সিমাম অথবা মিনিমাম হয়, তাইলে বেসিকলি উই আর ডুমড। তাইলে বেসিকলি আমরা ওই ইনসার্শন স্যার সর্টে যা করতেছিলাম n স্কয়ার। জি বলেন বলেন ওখানে বলেন। সিটা শুধু ওখানে শুধু সিটা কিভাবে আসে? স্যার আমার আচ্ছা কথা অনেক অর্ডার কেটে অফ, যাচ্ছে। হ্যাঁ সমস্যা নেই, আমি বলছি অর্ডার অফ n হুইচ বেসিকলি একটা জিনিসের কাজ করতে ম্যাক্সিমাম অর্ডার অফ n টাইম লাগে। তার মানে আসলে কি আপনার মানে অর্ডার অফ এন এর ডেফিনিশন কি ছিল? ধরেন আপনার একটা কাজ করতে, কথার কথা আপনার একটা টিএন রান করতে, টিএন যদি অর্ডার অফ জিএন হয় তার মানে আসলে কি? তার মানে যেটা ছিল টিএন এর ভ্যালু সবসময় সিএন একটা সি জিএন এর চেয়ে ছোট বা সমান, তাই না? এখানে একটা কনস্ট্যান্ট ছিল না? তো অর্ডার মানে তো হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে আমি জি ফেলে স্যার, দিচ্ছি, তাই না? স্যার অর্ডার এটা থাকলে তো ওইটার বুঝেছি। উপর আমি জি 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 বলেন তারপর। স্যার তাহলে কোন আমি লাইনটা হচ্ছে বলছেন? লাস্টের আগের লাইনে সি মানে ওখানে সিএন, তারপর হচ্ছে cn-1, ওখান থেকে c/2 তারপর c/1 আসছে, তো এখানে c/1টা কিভাবে আসে? সি ইন্টু ওয়ান যেটা আসে, টি ইন্টু টি অফ ওয়ান মানে কি? তার মানে এক সাইজের প্রবলেম সলভ করতে আমার কত সময় লাগতেছে, তাই তো? এক সাইজের প্রবলেম সলভ করতে আমার কত সময় লাগতেছে, এটাই তো আমি জানতে চাচ্ছি, তাই না? তো সেটা যদি আমি জানতে জি চাই তার স্যার, মানে আমার এটা বেস মানে কেস। হ্যাঁ সেটা সেটা হচ্ছে সি ইন্টু ওয়ান। হ্যাঁ আমি এটাই বলতেছি যে আমার এক সাইজের প্রবলেম সলভ করতে কনস্ট্যান্ট টাইম লাগে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ফর সি,
C4 ও কনস্ট্যান্ট। আচ্ছা এক্সারসাইজের প্রবলেম সলভ করতে যে এক টাইম লাগে তা কিন্তু না, এক্সারসাইজের প্রবলেম সলভ করতে কনস্ট্যান্ট টাইম লাগে, যেই টাইমটা লাগে সেটা একটা কনস্ট্যান্ট, নট নেসেসারিলি সেটা 1, সেটা 5 হইতে পারে, সেটা 10 ও হইতে পারে, বাট একটা কনস্ট্যান্ট। এইটাই এখানে বলার চেষ্টা করতেছি। অর্ডার অফ এন কে ডিরেক্ট এন লিখি নাই, কারণ আমার এন এর জন্য যে এনটাই কাজ করতে হয় তা না, হয়তো এন এর জন্য 10 এনটা কাজ করতে হয়, 10 ইন্টু এন, বা একটা এরে হয়তো 10 বার পড়তে হয়, সেই জন্য সি এর ভ্যালু হিসেবে 10 দিয়ে দিছি। এখানেও একই রকম, এখানেও সি এর ভ্যালু হিসেবে 10ই থাকবে। এই যদি বোঝা গিয়ে থাকে তাহলে তো হলো। সো আমি যেটা বলতেছিলাম যে ওয়ার্স্ট কেস এগেইন, যে অ্যাডভার্সারি থাকলে কেউ Yes, যদি sir, আমাকে বুঝেছি। খারাপ খারাপ ইয়ে দেয়, তখন হচ্ছে আমি অর্ডার অফ এন স্কোয়ারে চলে যাব, বাট ইন প্র্যাকটিস এটা হয় না। কেন হয় না? কারণ ইন প্র্যাকটিস আসলে অ্যাডভার্সারি বলে কেউ নাই, এমন কেউ নাই যে আপনাকে সবসময় খারাপ ইয়ে দিবে। আপনি অ্যাডভার্সারিকে বিট করার জন্যই র্যান্ডামলি পিক করবেন। সো আপনি কোন পিভট চুজ করতেছেন সেটা আপনিও জানবেন না, যে আপনাকে খারাপ এরে দেওয়ার জন্য বসে আছে সেও জানবে না। যেমন সে যদি জানে যে আপনি সবসময় ম্যাক্সিমামটা পিক করেন, তখন কিন্তু সে অ্যারেটাকে একভাবে সাজিয়ে দিতে পারবে, এমন ভাবে সাজাবে যাতে সবসময় হচ্ছে ম্যাক্সিমামটাকে আপনি পিভট হিসেবে চুজ করেন। কিন্তু আপনার অ্যালগোরিদম যদি র্যান্ডামলি কাজ করে, তাহলে আপনিও রান করার আগে বলতে পারবেন না যে আসলে কোন ভ্যালুটা পিভট হিসেবে পিক হবে, আর যে আপনাকে খারাপ ইনপুট দিতে চাইবে সেও সেটা প্রেডিক্ট করতে পারবে না। সো ইন প্র্যাকটিস মানে মোটামুটি ভালোই কাজ করে। এখন একটু খেয়াল করে দেখেন, we have some, and I just love this কি বলে illustration, যে কুইক সর্ট কেমনে কাজ করে। কম্পিউটার সায়েন্টিস্টরা মোস্টলি নার্ড এবং একটু কেমন জানি মানে তাদের সেন্স অফ হিউমারও খুব খারাপ। তো তাদের সেন্স অফ হিউমার কেমন খারাপ সেটা বুঝার একটা ভালো ইয়া হচ্ছে এই কুইক সর্টের ভিডিওটা। এটা কপি করা যায় না? কপি করা যাবে, হ্যাঁ, ইয়েস। সো ইফ দ্যাটস দ্য কেস, এইখানে কুইক শট কেমনে কাজ করে এটা একটা সিমুলেশন দেখানো হয়েছে বাই সাম হাঙ্গেরিয়ান ডান্সার্স। সো লেটস সি, আমরা জাস্ট কিছুক্ষণ এটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে। স্যার এই টপিকটা দেখে আমি ভেবেছিলাম এটাও মেবি অ্যালগরিদমের একটা টপিক। আচ্ছা, এখন আমাকে বলেন যে এখানে আওয়াজ শোনা যাচ্ছে? না স্যার। না নাকি? আচ্ছা, তাহলে আওয়াজ শুনতে গেলে দেখেন কি আমার সর্টের একটা সিমুলেশন দেখাচ্ছে। এখন শোনা যায়? জি স্যার। মানে ওরা কি করতেছে, এই যে এই হচ্ছে আমার টোটাল অ্যারেটা আছে, আমি এটাকে ফাস্ট করে দিই। সো খেয়াল করেন সবসময় ওরা 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 কিন্তু পিভট হিসেবে কাকে চুজ করছে সেটা আপনাদের পরে বলছে। কি হয় দেখেন, সরি আমি আরেকটু আবার 6 এর সাথে এই ওদের গায়ে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে ওদের ভ্যালু, আর উপরে হচ্ছে অ্যারে, টোটাল অ্যারেটা। বোঝা গেছে? জি স্যার। কি করতেছে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই ভ্যালুটার সাথে সবাইকে মানে কিভাবে কম্পেয়ার করা শুরু করছে। থ্রি এর সাথে কিন্তু সবাই কম্পেয়ার করছে না, খেয়াল করো। থ্রি এর চেয়ে যারা বড় তারা কিন্তু আস্তে আস্তে জায়গায় থেকে যাচ্ছে। পার্টিশন যে হচ্ছে বুঝতেছেন, থ্রি এর বড়গুলা থ্রি এর ডান পাশে থেকে যাচ্ছে, থ্রি এর চেয়ে ছোট একজনকে পাওয়া গেছিল 2, তাকে আমরা ডানে পাবো। আমি বাকি এখন কিন্তু আমাদের 3 আর এর সাথে সবার কম্পারিজন হয়ে গেল। সেই কিন্তু আমার পিভট এই দেখেন একটা অ্যারে এক সাইজ ছিল, ওটাকে ভেঙে 3টা অ্যারে তৈরি করলো, মাঝখানে পিভট
খেয়াল করে দেখেন আমাকে এইখান থেকে একটু আনসার দিতে পারবেন যে পিভট হিসেবে সবসময় কাকে চুজ করতেছে বলেন তো দেখি। 3 না 3 তো প্রথমে ছিল 3 এর এখন পাশে দেখি দুই পাশে দুজন আছে। স্যার এর হ্যাঁ ফার্স্ট নাম্বার ইয়েস কে বলছে এর ফার্স্ট স্যার এর ফার্স্ট এটা কে বলছে কে আমি বলবো স্যার আরিফুল ইসলাম। Oh yes, Ariful. Okay, yes, that's very good. So, অ্যারের ফার্স্ট এলিমেন্টকে সবসময় পিক করতেছে। খেয়াল করে দেখেন, আপনারা যদি আরেকটু শুরু থেকে দেখেন, 3 ছিল অ্যারের ফার্স্ট। ওকে পিভট হিসেবে চুজ করতেছে। সো এইটা কিন্তু নট র্যান্ডম। এই হচ্ছে কথা যে আপনি যদি এইভাবে মানে সবসময় অ্যারের অততম এলিমেন্টকে পিভট হিসেবে চুজ করো, এটা যদি আপনি করেন আর আমি যদি আপনার অ্যালগরিদম জানি, আমি এমন একটা অ্যারে বানাইতে পারি সবসময় অ্যারের শুরুতে ম্যাক্সিমামকে রাখবো। এইভাবে যদি চলতে থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রতিবারই আপনি ওয়ার্স্ট কেস হিট করবেন। ওই যে আমি হচ্ছে আপনার সেই কল্পিত অ্যাডভার্সারি, যে আপনার অ্যালগরিদম কেমনে কাজ করে আমি জানি, এই জন্য আপনাকে 12টা বাজাই দেব। কিন্তু আপনি যদি র্যান্ডামলি পিভট চুজ করেন তখন কিন্তু আমি ওইটা করতে পারবো, কারণ যা হচ্ছে সব তো র্যান্ডাম। সো র্যান্ডামে তো আমি আগে থেকে কিছু জানি না। সো খেয়াল করে দেখেন আরিফুলের কথা অনুসারে এই জিনিসটা এখন মানে মোটামুটি ক্লিয়ার। যে খেয়াল করেন ও যখন কি পার্টিশন করে ফেললো, পার্টিশন করার পরে এইটাই হচ্ছে পার্টিশন, অ্যারেটা 3 ভাগে ভাগ হইলো, বাম পাশে এল, মাঝখানে পিভট, ডান পাশে হচ্ছে আর। সো ওই সেম কাজ এখন আমি এতক্ষণ 3 কে নিয়ে যা করছি ওই সেম কাজ এল এর উপরেও হবে, সেম কাজ আর এর উপরেও হবে। এখন 3 ছিল আমার প্রথম ইন্ডেক্স, এই জন্য ওকে আমি পিভট হিসেবে চুজ করছিলাম। এখন দেখেন এল এর প্রথম ভ্যালু হচ্ছে 2, ও পিভট হিসেবে চুজ হবে, ওর সাথে একে অপরের সাথে কম্পেয়ার হবে। এর কাজ শেষ, পিভটের কাজ শেষ। খেয়াল করেন এটা কিন্তু এখন খেয়াল করছেন যে A1 A0 থেকে 2 এই জিনিসটাই এখন আবার 3 ভাগে ভাগ হয়েছে। ওর লেফটে আছে ওর চেয়ে ছোটগুলি, পিভট নিজে আছে, আর পিভটের রাইটে কিন্তু কেউ নাই। খেয়াল করেন, কারণ এখানে আসলে ওর চেয়ে বড় কাউকে পাওয়া যায় নাই। বোঝা যাচ্ছে যে একে যখন আমি ম্যাক্সিমাম আমি যখন ম্যাক্সিমামকে পিভট হিসেবে চুজ করছি তখন যেটা সমস্যা সেটা হচ্ছে ম্যাক্সিমামের ডানে কিন্তু কেউ নাই। তো এই যে এইটা থেকে রিকার্সিভ কল করে এদেরকে পাওয়া। এইভাবে যদি আপনি শেষ পর্যন্ত কল করতে থাকেন, এইভাবে প্রত্যেকে ছোট 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 একটা অ্যারেতে রিটার্ন হবে। এইভাবে করে মানে আগে লেফট রিকার্সিভ কল শেষ হয়ে রাইটের উপরে রিকার্সিভ কল হবে, এবং দিন শেষে আস্তে আস্তে আমরা যখন দেখবো সেটা হচ্ছে সবাই একে আলাদা আলাদা করে সর্টেড হয়ে যাবে। এই যে দেখেন লাস্ট বাকি ছিল হচ্ছে এইভাবে করে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভ্যালু এইভাবে পার্টিশন ফাংশন কল হয়ে প্রত্যেকটা ইয়েতে আর ইন্ডেক্সে ইয়ে হয়ে গেছে, মানে সর্ট হয়ে গেছে এবং কারেক্টলি পার্টিশন। সো এই হচ্ছে ওইটার একটা ওয়ে হাউ ইউ ক্যান ডু দিস। এখন দেখেন আমরা আবার ক্লাসে ফেরত আসি। ইয়েস, লেট মি প্লাগ ইন মাই ইয়ারফোন। এটা যদি হয়ে থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু বোঝার চেষ্টা করে দেখেন। এই জায়গা থেকে মানে কুইক সর্টের মানে ইয়ে শুরু, সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে পার্টিশন করতে পারি। আমরা পার্টিশন কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমার কাছে একটা অ্যারে আছে এ, আমি ওইটাকে কমপ্লিটলি নতুন একটা অ্যারেতে মানে 3টা ছোট ছোট অ্যারেতে কনভার্ট করতে পারি। তার মানে আমার এই অ্যারেটাকে আমি ফেলে দিলাম। বুঝতেছেন আমার কথা? আপনারা কি আমার সাথে? হ্যাঁ, মানে পার্টিশন করার যে উপায় এতক্ষণ আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে দেখেন, ইয়াস ওয়ার্স্ট কেস হাবিজাবি সবকিছু আগেই এখানে থাকে। পার্টিশন করার যে উপায় আপনাদেরকে আমি এতক্ষণ বুঝাইছি, এই জিনিসটা এতক্ষণ মনোযোগী দেই নাই। পার্টিশন করা আমাদের কাছে খুব সহজ একটা কাজ মনে হয়েছে, যে আমরা এরকম একটা অ্যারে থাকবে এটাকে পার্টিশন করি। খেয়াল করেন পার্টিশন করার পরে 3টা ছোট ছোট অ্যারে মানে এই জায়গাগুলো নতুন লাগতেছে না? মানে এই যে এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, তাই তো? তার মানে একটা অ্যারেকে ভেঙে 3টা নতুন অ্যারে পাচ্ছি। তাহলে আগের যে অ্যারেটা ছিল ওইটা তো গেছেই, আমার কিন্তু নতুন এন সাইজের এলিমেন্ট লাগতেছে, নতুন হচ্ছে আমার কিছু স্পেস লাগতেছে। বুঝতেছেন? এই অ্যারেটা বাদ দিয়ে আমার নতুন কিছু অ্যারে লাগতেছে। সেম এই জিনিসটা সবখানে একই অবস্থা। খেয়াল করেন এই যে রিকার্সিভ কলের এক্সাম্পল দেখেন, এই অ্যারেটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি না। এই অ্যারেটা এই অ্যারের জায়গায় আছে, এটা ভেঙে 3টা ছোট ছোট অ্যারে হয়েছে, এটা আবার ভেঙে 3টা ছোট ছোট অ্যারে হয়েছে, এটা ভেঙে 3টা ছোট ছোট অ্যারে হয়েছে, এরা ভেঙে 3টা ছোট ছোট অ্যারে হয়েছে।
তিনটা হয়েছে কোথায়, একটা হচ্ছে এখানে কিছু নাই এই জন্য ধরে নিলাম, বাট মনে ওয়ার্স্ট কেসে প্রত্যেকটা অ্যারে ভেঙে তিনটা করে নতুন নতুন অ্যারে তৈরি হচ্ছে। এই অ্যারেটা কিন্তু জায়গায় থেকে গেছে, বুঝতেছেন? এই জায়গাটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি না। আমাকে বারবার ভাঙচুর করার জন্য, মানে পার্টিশন করার জন্য আমাকে তিনটা নতুন অ্যারে বানাইতে হচ্ছে। কোড দেখেন, কোড দেখলেও বুঝবেন। এই যে পার্টিশন করে এল নামের একটা অ্যারে বানাইছি, আর নামের একটা অ্যারে বানাইছি। ওকে, এ কে রিপ্লেস করে দিছি এইটা দিয়ে। তার মানে আমার এ তে যে মেমোরি ছিল সেটা তো গেছেই গেছে, আমার আরো নতুন করে কিছু অ্যারে নিতে হয়েছে, তাই না? এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা দেখেন। এই জায়গার মধ্যেই কিন্তু সকল কমপ্লেক্সিটি লুকানো। লাস্ট মানে ইয়া হচ্ছে এইটা। আমরা আপনাদেরকে আর 5-7 মিনিট পরে শেয়ার দিব। ইয়েস তো স্যার। তার মানে আমি যা করতেছি সেটা হচ্ছে আমার এক্সট্রা মেমোরি লাগতেছে। প্রতি স্টেপে এ কে ভেঙে তিনটা, এই যে এল, তারপরে এক্স মানে পিভট আর আর, এই জিনিসটা ফালাই দিচ্ছি। স্যার মানে এই এটা কি মেমোরিটা আমি আউট অফ বলেন। প্লেস? হ্যাঁ, আউট অফ প্লেস কাকে বলে, ইন প্লেস কাকে বলে একটু পরে আসতেছি। বাট ইয়াস, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই অ্যারেটাকে ফেলে দিয়ে এই অ্যারেটার আর কোনো কাজ নাই মেমোরিতে, এই অ্যারেটার আর কোনো কাজ নাই। তিনটা ছোট ছোট অ্যারে হয়ে গেল। এটাও আবার তিনটা ছোট ছোট অ্যারেতে ভাগ হবে, এটাও আবার তিনটা ছোট ছোট অ্যারেতে ভাগ হবে। জাস্ট ভাগ হওয়া ছাড়া এটার আর কোনো কাজ নাই, শেষ। এটা ভাগ হওয়ার সাথে সাথে আর এর প্রয়োজনীয়তা শেষ। এখন আমার ওই ছোট ছোট জিনিসগুলোর প্রয়োজনীয়তা আছে। এইভাবে করে করে আগাচ্ছি। সো সমস্যাটা কি? আচ্ছা, সমস্যা হচ্ছে, সরি অনেক পিছনে চলে গেছে। খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে ইমপ্লিমেন্টেশনটা, সেটা হচ্ছে আমার একটা মানে যেই অ্যারেটা দেওয়া হচ্ছিল আমি সেই অ্যারের উপরে কাজ করতেছি না, আই এম ওয়ার্কিং অন সামথিং এলস। আমার আসলে আরো এক্সট্রা স্পেস লাগতেছে, আমার আরো এক্সট্রা অ্যারে লাগতেছে, অর্ডার অফ এন সাইজের বা আরো বেশি। এইটাকে বলে আউট অফ প্লেস। আউট অফ প্লেস মানে কি, আপনাকে যে ইনপুটটা দেওয়া হয়েছে সেই ইনপুটের উপরে কাজ করতেছেন না, সেই ইনপুট গুলাকে আরেকটা জায়গায় কপি টপি করে সেটার উপরে কাজ করতেছেন। তো এটাকে ওই যে ভেঙে এল বানাচ্ছেন, ভেঙে বলতে এটা থেকে নতুন তিনটা অ্যারে বানাচ্ছেন, এল, এক্স আর আর। এই অ্যারে গুলা নিয়ে কাজ করতেছেন। তো আপনাকে যে এক্সাক্ট অ্যারেটা দেওয়া হয়েছিল ওইটা আপনি ফেলে দিচ্ছেন। বোঝা যাচ্ছে? এই কথাগুলো কি বোঝা যাচ্ছে? Yes, না sir. বোঝা গেলে আমাকে একটু বলবেন। Yes, sir. ওকে, তো আমাকে যেটা দেওয়া হয়েছিল আমি এটাকে তিনটা ভেঙে ভেঙে অ্যারে বানাইছি। সো এটাকে আমি বলবো আউট অফ প্লেস। তো ইন প্লেস মানে কি? ইন প্লেস মানে হচ্ছে আপনাকে যে অ্যারে দেওয়া হয়েছিল, আপনাকে যে ইনপুট দেওয়া হয়েছিল, আপনি সেটার উপরেই কাজ করবেন, সেটার উপরেই কিন্তু কাজ করবেন, অন্য কিছুর উপরে কাজ করবেন না। মানে আপনাকে যা আপনি পার্টিশন করবেন ভালো কথা, কিন্তু পার্টিশন করে পার্টিশন হওয়ার রেজাল্টটাও এই অ্যারের মধ্যেই থাকবে, পার্টিশন হয়ে এই অ্যারেতেই থাকবে, অন্য কোনো নতুন অ্যারে নিব না। সেইটাই হচ্ছে আমার টার্গেট। এবং একটু খেয়াল করে দেখেন, এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এরা যে হাঙ্গেরিয়ান ড্যান্সটা দেখাইলো, সেই হাঙ্গেরিয়ান ড্যান্সে যা সর্টিং হয়েছে, যা কিছু হয়েছে, সবকিছু দেখেন এক্সিস্টিং অ্যারেটার উপরেই হয়েছে না, নতুন কোনো জায়গা লাগছে, নতুন কোনো অ্যারে নিতে হয়েছে? No, sir. খেয়াল করেন, শুরুতে আমার এই অ্যারেটা ছিল, যা হয়েছে হয়েছে, ভাঙচুর যা হওয়ার হয়েছে ভালো কথা, কিন্তু আমার কিন্তু নতুন কোনো অ্যারে নিতে হয়নি। ওই অ্যারেটাকে ওরা ভেঙে ভেঙে দেখাইছে, প্রত্যেকের জায়গায় আছে, কম্পেয়ার হচ্ছে, হাবিজাবি হচ্ছে, হওয়ার পরে নিজের জায়গায় ফেরত যাচ্ছে। কিন্তু যদি আমি মানে ইয়ে করতাম, যদি আমি হচ্ছে ওই যে নতুন অ্যারেতে ভাগ করতাম, তাহলে এই অ্যারেটা চলে যেত, শুধু এদের ভ্যালু গুলা কপি হইত। তো অলরেডি তার মানে আমরা হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে এই কাজটাকে ইমপ্লেস করা। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই কুইক সর্ট অ্যালগোরিদমটাকে এল আর এইসব নতুন নতুন অ্যারেতে ভাঙচুর না করে আমরা এ অ্যারের মধ্যেই কাজটা করতে চাই। তো সেইটা করার জন্য কি করতে হবে সেইটা একটু বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে লাস্ট এপিটম। এটা বোঝার পরে আমাদের মানে মোটামুটি কাজ শেষ। তো এখন আমরা যা করতেছি সেটাতে আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে আমরা অ্যারেটাকে ইন প্লেস পার্টিশন করব। ইন প্লেস পার্টিশন তার মানে আলাদা আলাদা তিনটা অ্যারেতে ভাগ না করে এই অ্যারের মধ্যেই পার্টিশন করব। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। এটা করার জন্য একটু সিস্টেম ফলো করতে হয়। কি সিস্টেম? আমি দুইটা পয়েন্টার নিলাম যেটা অ্যারের শুরুতে আছে। কি নিলাম? দুইটা পয়েন্টার নিলাম। দুইটা পয়েন্টার মানে দুইটা ভেরিয়েবল নিলাম আর কি, যারা ইন্ডেক্সে পয়েন্ট করে থাকবে, ইন্ডেক্সে থাকবে। তো শুরুতে এটার ভ্যালুও 0, মানে আই ধরেন রেড আর জে ধরেন ব্লুটা, দুইটার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? শুরুতে মানে আমি যখন মানে আমার কাজ হচ্ছে পার্টিশন করা, তো আমি পিভট হিসেবে ধরেন চুজ করছি র্যান্ডামলি, একে পিভট হিসেবে চুজ করছি, ঠিক আছে?
হ্যালো, আমার কথা কি বোঝা যায়? আমি বলতে চাচ্ছি এই ভ্যালুটাকে আমি র্যান্ডমলি পিভট হিসেবে চুজ করছি, ও আছে লাস্টে। আচ্ছা, তো আমার কাজ হবে এমন একটা ব্যাপার করা যাতে দিন শেষে এরকম কিছু একটা হয়। 4 এখানে চলে আসবে ধরেন, আর এই পাশে থাকবে ওর চেয়ে ছোটগুলি, এই পাশে থাকবে ওর চেয়ে বড়গুলি। 3টা অ্যারেতে ভাগ না হয়ে এই অ্যারের মধ্যেই এই কাজটা হবে। মানে ট্রান্সফর্ম করব, কিছু একটা করব যাতে কাজ টাজ করার পরে এই 4 এখানে থাকে, বাকি ছোটগুলি এই পাশে থাকে, বড়গুলি ডানে থাকে। সেই কাজ করতে চাই। তাহলে এই হচ্ছে আমার পিভট। এটা করার জন্য আমি যেটা করছি, প্রথমে 2টা ভেরিয়েবল নিছি যারা অ্যারের শুরুতে আছে, একদম শুরুতে পয়েন্ট করে আছে, মানে 0-তে। আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি কি করব, যখন আমি আস্তে আস্তে ব্লুটাকে ফরওয়ার্ড করব, রেডের জায়গায় থাকবে, শুধু ব্লুটাকে আস্তে আস্তে ফরওয়ার্ড করব। যদি আমি দেখি পিভটের চাইতে বড় কোনো ভ্যালু, পিভটের চাইতে বড় কোনো ভ্যালু দেখলে আমি যা সিম্পলি সামনে আগাবো, সামনে আগাইতে থাকবো। তাহলে কি বলছি, ব্লুটাকে সামনে আগাবো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমি পিভটের চাইতে বড় ভ্যালু দেখি তাহলে আমি কিছুই করবো না, সামনে চলে আগায় যাবো। ওই সিস্টেম ফলো করলে দেখেন, শুরুতে ছিল ব্লু এখানে, ভালো কথা, ও দেখছে 8, 8 4-এর চাইতে বড়। ব্লু এখন এখানে চলে আসছে, ব্লু মানে আচ্ছা ব্লু তো হচ্ছে উই ক্যান বি ডু হচ্ছে পেন কালার হচ্ছে সো ব্লু এইখানে ছিল, মানে প্রথমে এইখানে ছিল, 8-এর সাথে কম্পেয়ার হয়েছে, 8 4-এর চাইতে বড়, এই জন্য 7-এ চলে আসছে। এখানে ছিল 7ও 4-এর চাইতে বড়, এই জন্য সে এখন এখানে চলে আসছে। বোঝা গেছে? তাহলে ব্লু এখন এইখানে আছে। এখন দেখা যাচ্ছে এখানে কোন ভ্যালু আছে বলেন তো? স্যার ছোট 1 একটা এর ভ্যালু। ছোট। ছোট একটা ভ্যালু, চমৎকার। 1 তার চেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা ছোট একটা ভ্যালু। ছোট ভ্যালু দেখলে আমি কি করব? ছোট ভ্যালু দেখলে আমি সোয়াপ করে দিব। কার সাথে সোয়াপ করব? লাল যেখানে ছিল, মানে লালের সাথে এখন নীল সোয়াপ করে দিব। ইয়াস, পিভটের সাথে না, পিভট পিভটের জায়গায় থাকবে, পিভটকে আমি নড়াবো না, পিভট পিভটের জায়গায় থাকবে। আমি এই নীলের সাথে লালকে সোয়াপ করে দিব। লাল কোথায় আছে? লাল কাকে পয়েন্ট করে আছে সঞ্চিতা? 8-এ, তাই তো? 8 জি স্যার। হ্যাঁ 8-এ, লাল আছে 8-এ, নীল আছে 1-এ। যদি আমি দেখি কোনো ছোট ভ্যালু পাইছি, সাথে সাথে আমি কি করব? সোয়াপ করে দেব। করে দেখেন, 1 সোয়াপ করে দিছি, 1 শেষ। সোয়াপ করে রাইটটাকে মুভ করাই দিছি ডান পাশে। তার মানে যেটা হইলো সেটা হচ্ছে আগে ম্যাক্সিমামটা এখানে ছিল, এখন আর সেটা এখানে নাই, এখন জিনিসটা আছে এইখানে। তাহলে আমার রাইটটা এখন সোয়াপ হয়ে গেল, ভালো কথা। এখন আমি এগেইন ব্লু তো ফরওয়ার্ডে মুভ করছে, তাই তো? মানে যখন এরকম ছোট পাইছি, রাইট আর সরি রেড আর ব্লু সোয়াপ করে দিছি, দুইটাই সামনে আগায় দিছি, ভালো কথা। এখন আমি আবার পাইছি 3 কি 4-এর চাইতে ছোট সঞ্জিদা? জি স্যার, ছোট স্যার। তাহলে আমি কি করব? যে কাজ করছিলাম সেটা আবার করব না? হ্যাঁ, এবার রেড যেখানে আছে সেখানে সোয়াপ করুন। ইয়াস, রেড এর সাথে ব্লুকে সোয়াপ করব। রেড এর সাথে যদি ব্লুকে সোয়াপ করি, 3 এইখানে চলে আসবে, 7 এইখানে চলে যাবে, শেষ। 3 এখানে চলে আসবে, 7 এখানে চলে যাবে, রেডটাও এক ঘর মুভ করছে, ব্লুটাও এক ঘর মুভ করছে। 5 কি পিভটের চেয়ে বড় না ছোট? বলো। কি করব? সোয়াপ করব, ব্লুটাকে আগাবো। ব্লুটাকে আগাবো। 5 বড়, 6 বড়, এইভাবে করে একসময় মানে পিভট যেহেতু আমার লাস্টে আছে, আমি একসময় আস্তে করে পিভটে পৌঁছে গেছি। তো খেয়াল করে দেখেন এখন আমি কি করব? এখন জাস্ট সিম্পলি মানে পিভটে যখন চলে আসছে তখন ওই একই কাজ করব, সেটা হচ্ছে এইটার সাথে এটা মুভ করাই দিব। এটার সাথে যদি এটা মুভ করাই দেই তাহলে হয়ে গেল না? খেয়াল করে দেখেন তো, পিভটের চাইতে ছোট ভ্যালুগুলা বামে আছে, পিভট সরে এখানে চলে আসছে, আর সবগুলা বড় ভ্যালু ডানে আছে। বোঝা যাচ্ছে? স্যার পিভট যদি ফার্স্ট এলিমেন্টটা হইতো অ্যারের তখন কি করতাম? চমৎকার এখানে প্রশ্ন। তো লাস্ট এলিমেন্ট নিচ্ছি। লাস্ট এলিমেন্টটা হইছে, সো আমি এই ইমপ্লিমেন্ট করার জন্য আমি যেটা করব, মানে আমি যেটাতে করতাম সেটা হচ্ছে, বা আমি যেটা আপনাদেরকে করতে বলবো সেটা হচ্ছে, পিভট তো আপনাকে একটা র্যান্ডম এলিমেন্ট দিবে। পিভট কি আপনাকে সবসময় লাস্ট ইন্ডেক্স দিবে তা তো না, তাই না? মানে আমি এতক্ষণ আপনাকে যা কথা বলছি, কথা কি বলছিলাম সেটা হচ্ছে পিভট আপনাকে যে কোনো একটা ইন্ডেক্স দিবে, তাই তো নাকি? জি স্যার। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেই ইন্ডেক্সটা দিছে সেইটার সাথে লাস্টেরটাকে সলভ করে দিবেন। তাহলে ওই কাজটা করার পরে আপনার পিভট সবসময় কোথায় আছে? লাস্টের সাথে আপনি যদি সলভ করে দেন তাহলে পিভট সবসময় কোথায় আছে? লাস্টে থাকে। লাস্টে আছে। লাস্টে। ইয়েস, আসছি স্যার। বোঝা যাচ্ছে?
সো এই অ্যালগরিদমটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, জাস্ট আপনাকে ওই এক লাইন মানে পিভট যে পিভটের ইন্ডেক্সের সাথে লাস্ট ইন্ডেক্সটাকে সলভ করতে হবে, তার মানে পিভট ভ্যালুটা সবসময় লাস্টে আছে। তার মানে উই ক্যান ডু ইট, মানে উই ক্যান মেক ইট হ্যাপেন যে পিভটটা সবসময় লাস্টে থাকবে। তার মানে যে আমি সবসময় লাস্ট ইন্ডেক্সটাকে পিক করতেছি তা কিন্তু না। খেয়াল করে দেখেন, লাস্ট ইন্ডেক্সটাকে পিক করা এটা এক কথা, লাস্ট ইন্ডেক্সটাকে পিক করা মানে আমি সবসময় লাস্ট ইন্ডেক্সটাকে পিক করতেছি। আর র্যান্ডামলি একটা পিভট চুজ করে ওইটাকে লাস্টের সাথে রিপ্লেস করা সেটা কিন্তু স্টিল র্যান্ডাম। বুঝতেছেন আমার কথা? জি স্যার। জি জি ইয়েস স্যার। ইয়েস, এটা স্টিল র্যান্ডাম। এবং এই পদ্ধতি আমি যদি ফলো করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যারেটা একবার টোটালি ট্রাভার্স করার পরে আমার এই জিনিসটা দিন শেষে এরকম একটা বেটার পজিশন ইয়াতে চলে যাবে। তো আজকের ক্লাস এখানে থাক, নেক্সট দিন আমাদের আর অল্প ছোট্টখাট্ট ব্যাপার স্যাপার আছে। হোয়াটস হ্যাপেনিং দেয়ার, এটা মানে কেন এই কাজটা করলে যেটা হয় সেটা আমরা নেক্সট দিন একটা গ্রাফ এঁকে বলবো, এবং দিন শেষে হচ্ছে মানে ইন প্লেসের সুডোকোড কি সেটা চেষ্টা করবো। চেষ্টা করলেই মানে কাজ হয়ে যাবে। আর তারপরে এই ছোট্ট একটা কম্পারিজন দেখবো, তখন সাইফার কোয়েশ্চেনের আনসার দিব যে কেন মানে কুইক সর্টের মার্ক সর্টের মধ্যে আসলে ঘটনা আলাদা কি হচ্ছে।